আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি বরাবরের মতো তোমাদের সামনে হাজির হয়ে গেছি, তোমাদের প্রিয় জাহিদ ভাইয়া। এখন কথা হচ্ছে যে তোমরা প্রচুর পরিমাণে রিকোয়েস্ট করতেছো আমার ভিডিওর কমেন্ট সেকশনে, যে আমাকে মেসেজ করতেছো, অনেকে হোয়াটসঅ্যাপে নক দিচ্ছ, বলতেছো যে ভাইয়া আমাদের সাজেশন ক্লাস লাগবে। সাজেশন ক্লাস কই? ভাই আমি একটা মানুষ, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটা সাবজেক্ট, এতগুলো চ্যাপ্টার, আমি একা মানুষ কিভাবে, আমার পক্ষে এটা সম্ভব না, মানে অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। তাই তোমাদের জন্য তোমাদের সাথে আজকে নতুন আর একটা ভাইয়া নিয়ে আসছি। ভাইয়াকে অনেক রিকোয়েস্ট করছি, ভাইয়া তোমাদের বুটেক্সে আছে, সো ভাইয়া তোমাদের আজকে থেকে সাজেশন ক্লাস নেবে, আমিও ক্লাস নেব, বাট ভাইয়াকে ফিজিক্স ফার্স্ট পেপারের দায়িত্বটা আপাতত দেওয়া আছে। ভাইয়া তোমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের যত সাজেশন ক্লাস আছে ওই ক্লাসগুলো নিয়ে নেবে। তোমাদের ভাইয়ার নাম হলো রাহাত রিদুম চৌধুরী রাহাত। ভাইয়া বুটেক্সে আছে বর্তমানে, ইনশাল্লাহ খুব ভালো ক্লাস হবে তোমাদের। ভাইয়া ঢাকায় অনেক সুনামধন্য বড় বড় কোচিং সেন্টারও ক্লাস নেয়, মানে বস লেভেলের লোক, তোমরা না পড়লে বুঝতে পারবে না, সেই বস লেভেলের লোক। অনেক মানে ভাইয়ার কোনো টাইমই নেই, অনেক রিকোয়েস্ট করে এই রাত্রে, এখন বাজে 11টার সময়, তাই ভাইয়ারা নিয়ে এসে শুট করাচ্ছে। সো তোমরা ক্লাস করো, আই হোপ তোমাদের অনেক ভালো লাগবে। ফার্স্ট পেপারটা ভাইয়া তোমাদের দেখাবে, সেকেন্ড পেপার আমি দেখবো, অন্যান্য চ্যাপ্টার গুলো আমি দেখবো, হ্যাঁ অন্যান্য সাবজেক্ট গুলো আমি দেখবো, তবে ফিজিক্স ফার্স্ট পেপার আপাতত তোমাদের রাহাত ভাইয়া ক্লাস নেবে। সো তোমরা ক্লাস করো, ভালো থাকো, আর ভালো করে এক্সামের প্রিপারেশন নাও। আমি আর কথা আগাবো না, ভাইয়াকে মাইক্রোফোন দিয়ে দিচ্ছি, ভাইয়া তোমাদের আজকে ক্লাস নেবে। ওকে ভাইয়া, ক্লাস নিতে গেলাম। আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিক হচ্ছে কাজ ক্ষমতা শক্তি। তো কাজ ক্ষমতা শক্তি এটা আমাদের 19-এও ছিল, বাট যেহেতু ইন্টার, এখানে আমরা একটু ব্রডলি বিষয়টাকে অ্যানালাইজ করব। তো সবার আগে আসে কাজ কাকে বলে। তো এখানে লেখা আছে, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে সরণ হলে বল ও সরণের দিক উপাংশের গুণফলই হচ্ছে কাজ। আচ্ছা, তো উপাংশটা কি আমাদের কি মনে আছে? উপাংশটা ছিল ছায়ার মতো, মানে একটা ভেক্টরের উপর আরেকটা ভেক্টরের ছায়াটা ছিল উপাংশ। তো আমরা যদি ধরি এদিকে আমাদের বল প্রয়োগ হয়েছে এফ, এবং এদিকে আমাদের বল প্রয়োগ হয়েছে, এদিকে আমাদের সরণ করেছে এস, তাহলে এস এর যে ছায়াটা এফ এর উপর পড়েছে সেটা হচ্ছে সরণের উপাংশ, এটা হচ্ছে আমাদের এস কস থিটা। তো আমি আগেই বলেছি যে বল ও বলের দিকে সরণের উপাংশ হচ্ছে কাজ। তো সুতরাং এফ এস কস থিটা সমান সমান ডাব্লিউ। ওকে, ভেরি গুড। সো ডাব্লিউ ইজ ইকুয়ালস টু কি? এফ এস কস থিটা। সো এটা যখন বুঝতে পারছি, আমরা আগে ভেক্টরের ল থেকে জানি ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এফ ভেক্টর ডট এস ভেক্টর, অর্থাৎ এফ এস কস থিটা ভেক্টরের ডট গুণফল থেকে আমরা এই সূত্রটা জানি। আচ্ছা, সো প্রথমে আমরা কি জানলাম যে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এফ এস কস থিটা বা ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এফ ডট এস, অর্থাৎ বল ও সরণের স্কেলার গুণফল এক ধরনের কাজ, অর্থাৎ দুইটি ভেক্টর রাশি স্কেলার গুণফল, একটা হচ্ছে বল, একটা হচ্ছে সরণ। ওকে, নেক্সট স্লাইডে দেখি। আচ্ছা, সো এখানে একটা কোশ্চেন, বল ও সরণ উভয় ভেক্টর রাশি হলেও কাজ একটি স্কেলার রাশি। কারণ কি? বল একটা ভেক্টর রাশি, অ্যাজ আমরা জানি, সরণ একটা ভেক্টর রাশি, বাট কাজটা কি? কাজ হচ্ছে বল ও সরণ দুইজনের স্কেলার গুণফল। আর আমরা আগে থেকেই জানি যে কোনো দুটো ভেক্টরের স্কেলার গুণফল হলে সেটা একটি কি হবে? স্কেলার রাশি হবে। আর যদি ভেক্টর গুণফল হতো তাহলে এটা একটি ভেক্টর রাশি। যেহেতু এখানে দুইটা স্কেলার গুণফল হয়েছে, সুতরাং এটি একটি স্কেলার রাশি। সো আমরা যে সমস্যার সমাধান করব, আমাদের এখানে সমস্যা দেওয়া আছে যে f is equals to 2i cap plus 3j cap minus 4k cap, আর s is equals to 2i cap minus 3j cap। আচ্ছা, সো f আমরা যদি এখানে ম্যাথটা করি, আমরা জানি যে আমাদের বলেছে কৃত কাজ কত। তো আমরা জানি w is equals to f vector dot s vector। সো f ভেক্টরটা হচ্ছে আমাদের কত? আমাদের দেয়া আছে 2i cap plus 3j cap minus 4k cap, 2i cap plus 3j cap minus 4k cap, এবং s ভেক্টর দেওয়া আছে 2i cap minus 3j cap। এবার আমি যদি দেখো, এখন আমরা তো স্কেলার গুণফল আগে শিখেছি ভেক্টরের, সো এখানে আমি ওই বিষয়ে অত বেশি আলোচনা করব না, বাট আমরা যদি একদম বেসিক ভাবে দেখি, দেখো এখানে আমাদের আছে 2i cap plus 3j cap minus 4k cap, আর s ভেক্টর আছে 2i cap minus 3j cap। তো স্কেলার গুণফলের একটা শর্টকাট নিয়মে বলা যায় যে i এর সাথে আমরা আরেকটা গুণ দিব, j এর সাথে j, k যেহেতু কোনো পার্টনার নাই, k এটা 0 হয়ে যাবে। সো 2 আর এখানে 2, তাহলে এটা হচ্ছে 4, আর এই জায়গা 3, আর এই জায়গা 3, এটা 9, তাহলে -9, তাহলে হচ্ছে কত? 5 -5 জুল। যেহেতু জানি আমরা কাজের একক হচ্ছে জুল। ওকে, নেক্সট। এখন আমাদের জানা দরকার যে কাজের একক কি বা কাজের মাত্রা কি। এখানে আমি একটু
ডিটেলসেই বলবো, যেহেতু এটা নিয়ে কেউই ডিটেলসে বলে না যে মাত্রাটা কিভাবে আসে বা এককটা কিভাবে আসে। তো W ইজ ইকুয়ালস টু আমরা জানি Fs। ওকে, W ইজ ইকুয়ালস হচ্ছে Fs, মানে বল আর স্বরণের গুণফল। তো বলের একক কি? বলের একক জানি আমরা নিউটন, আর স্বরণের একক কি? স্বরণের একক হচ্ছে মিটার। সো কাজের একক কিন্তু ছিল নিউটন আর মিটার, নিউটন মিটারই ছিল, কিন্তু বিজ্ঞানী জুল এই বিষয়টা সম্পর্কে ধারণা দিয়েছেন দেখে আমরা কাজের এককে বলি জুল দ্বারা প্রকাশ করা হয়। সুতরাং কাজের একক নিউটন পার মিটারও, আর কাজের একক কি? জুল। ওকে, ভেরি গুড। সো এরপর আসে কাজের মাত্রা। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। মাত্রা আমাদের সবারই মানে একটু ডিটেইলসে বোঝা উচিত, কারণ কয়টা মাত্রায় আমরা মুখস্থ করবো, তাই না? কারণ আমরা তো সব মাত্রা মুখস্থ করতে পারবো না। আমরা যদি বুঝে বুঝে পড়ি তাহলে কিন্তু আমরা মাত্রা মুখস্থ ছাড়াই করতে পারবো। কিন্তু আমাদের তিনটা বেসিকের দরকার আছে। সবার আগে হচ্ছে ভর। ভরের মাত্রা হচ্ছে m। এরপর আসে স্বরণ, এর মাত্রা হচ্ছে l। এরপরে আসে সময়, মাত্রা হচ্ছে t। ওকে, এই তিনটা বেসিক দিয়ে আমরা প্রায় ফিজিক্সের 90% মাত্রা বের করতে পারি। দেখো আজকে কিভাবে আমরা বের করি। দেখো, আমরা আগে জানি W ইজ ইকুয়ালস টু Fs। ভেরি গুড স্যার, এটা তো জানি। তাই আমরা আবার F ইজ ইকুয়ালস টু কি জানি বাবা? ma, রাইট? সো আমরা এখানে লিখতে পারি না ma/s। এখন মাত্রা বের করতে হবে। সো m, তাই m এর ভরের ক্ষেত্রে আমি মাত্রা শিখেছি, m লিখতে হবে, লিখলাম m। ভেরি গুড। এর ডিরেক্ট কোনো মাত্রা হয় না। আমরা এটা আসবে, মাত্রা আসবে, মাত্রা হয় না, ডিরেক্ট হয় না। এটা কিভাবে করব আমরা? আমরা a ইজ ইকুয়ালস টু কি জানি? v - u ডিভাইডেড বাই t। যেহেতু উপরে পুরোটাই বেগ, সুতরাং আমরা লিখতে পারি del v ডিভাইডেড বাই t, আর নিচে হচ্ছে a। সো বেগ আর নিচে হচ্ছে সময়। এখন আমরা আবার বেগের মাত্রা যদি বের করি তাহলে আমরা জানি s ইজ ইকুয়ালস টু কত? v ডিভাইড, সো v ইজ ইকুয়ালস টু s ডিভাইডেড বাই t। আচ্ছা, s এর মাত্রা আমরা কি শিখছি? l, তাহলে আমরা এখানে l বসাবো। আর সময়ের মাত্রা শিখছি t, এখানে আমরা t বসাবো। তাহলে আমাদের মাত্রা হচ্ছে lt ইনভার্স 1। এটা কার মাত্রা? বেগের। এবার বেগের মাত্রা যদি আমি এখানে বসাই তাহলে হচ্ছে কত? lt ইনভার্স 1 ডিভাইডেড বাই t। তাহলে হচ্ছে কত? lt ইনভার্স 2। এটা কার মাত্রা? এটা হচ্ছে ত্বরণের মাত্রা। তাহলে এটা আমি যদি এখানে বসাই তাহলে lt ইনভার্স 2, আর স্বরণের মাত্রা আমি আগে শিখিয়ে দিয়েছি l, তাহলে আমাদের হচ্ছে কত? m l স্কয়ার t ইনভার্স 2। তাহলে এটা হচ্ছে কি আমাদের কৃত কাজের মাত্রা। MCQ তে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরের যে টপিক সেটা হচ্ছে থিটা ডিগ্রি কোণের উপর নির্ভর করে কাজের শ্রেণীবিভাগ ও উদাহরণ। ওকে, মানে আমাদের কাজকে মূলত তিন ভাগে ভাগ করা যায় থিটার উপর নির্ভর করে। তো সেটার উদাহরণ আমরা জানবো, সেটার শ্রেণীবিভাগ আমরা জানবো। এটা কিন্তু তোমাদের বিভিন্ন সময় বোর্ড এক্সামে অনেক বেশি আসবে, অথবা এমসিকিউতে ভার্সিটিতে তোমরা পেতে পারো। তো থিটা ডিগ্রি উপর নির্ভর করে যদি শ্রেণীবিভাগ করতে চাই 5 নম্বরে, তাহলে সেটা হচ্ছে আমার 1 ধনাত্মক কাজ, 2 হচ্ছে ঋণাত্মক কাজ, 3 হচ্ছে শূন্য কাজ। ওকে, ভেরি গুড। সো তিনটা শ্রেণী বিভাগ শিখলাম। বাট থিটা কোথায়? আমি তো বলছি না থিটার উপর নির্ভর করে। হ্যাঁ, থিটার সাথে সম্পর্ক আছে। প্রথমে আছে ধনাত্মক কাজ। ধনাত্মক কাজটা হচ্ছে আমাদের, আমরা যেদিকে বল দিব সরণটাও একই দিকে হবে, তাহলে ওটা হবে ধনাত্মক কাজ। তাহলে সেটা মানে যেদিকে বল দিচ্ছি সরণ যদি সেদিকে হয় তাহলে সেটার অ্যাঙ্গেলটা কত মধ্যে দাঁড়াচ্ছে? সেটা অ্যাঙ্গেল দাঁড়াচ্ছে 0 এর সমান অথবা বড় হতে হবে এবং 90 এর ছোট হতে হবে। এই যে কিন্তু দাগ দেওয়া যাবে না, 90 ছোট হতে হবে। ওকে, এটা হচ্ছে আমাদের ধনাত্মক কাজ। ওকে, ঋণাত্মক কাজে যাই, তাহলে এটা হবে 90 থেকে বড় কিন্তু 180 ডিগ্রি সমান অথবা 180 ডিগ্রি ছোট। আর শূন্য কাজ এটা হবে আমাদের থিটা মানে 90 ডিগ্রি। তিনটা ভাগে ভাগ করলাম। দেখো থিটা ডিগ্রি কোণের উপর, এটা এমসিকিউ তে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিকজ এখানে আমাদের না একটু চিহ্ন চেঞ্জ করে দিয়ে দেয় এবং সবগুলো অপশন দেখতে একই রকম লাগে, তার ফলে আমরা এখানে অনেক ভুল করি। তোমরা বোর্ডে হোক কিংবা বিভিন্ন অ্যাডমিশন টেস্টে কোথাও না কোথাও এমসিকিউটা পেয়েই থাকবে, যে কোনো জায়গায়। আচ্ছা, সো এই তিনটা হচ্ছে আমাদের থিটার উপর নির্ভর করে কাজের শ্রেণী বিভাগ। আচ্ছা, এবার ধনাত্মক কাজের যদি উদাহরণে যাই, ধনাত্মক কাজের উদাহরণ কি হতে পারে? অভিকর্ষ ত্বরণের দিকে কৃত কাজ, মানে কোনো বস্তুকে যখন উপর থেকে ফেলা হয় অভিকর্ষ ত্বরণটা নিচে থাকে এবং বস্তুটার কৃত কাজটা নিচে হয়, তাহলে এটা অভিকর্ষ ত্বরণের দিকে কৃত কাজে কি ধনাত্মক কৃত কাজের উদাহরণ হতে পারে।
ঋণাত্মক কৃত কাজের উদাহরণ কি হতে পারে? ঋণাত্মক কৃত কাজের উদাহরণ হতে পারে অভিকর্ষজ ত্বরণের বিপরীত দিকে কৃত কাজ হতে পারে ঋণাত্মক কাজের উদাহরণ। আর শূন্য কাজের উদাহরণ, এটা সম্পর্কে আমরা বিস্তারভাবে জানবো, সামনে স্লাইডে লেখা আছে, চলো দেখা যাক। আচ্ছা, শূন্য কাজের শর্ত বা উদাহরণ। আচ্ছা, শূন্য কাজ মানে কি? মানে আমাদের যে কৃত কাজের ভ্যালুটা এটা আসবে শূন্য। এটা শূন্য কিভাবে আসতে পারে? সবার আগে সেটা হচ্ছে বল প্রয়োগে যদি সরণ না হয় তাহলে শূন্য। কিভাবে? কারণ আমরা জানি W=Fs, সরণ যদি নাই হয় তাহলে s এর মান যদি শূন্যই হয় তাহলে কৃত কাজ তো শূন্য হবে। এরপর আছে বল ও সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে। এটা একটা আজব বিষয়। কিভাবে? কারণ 90 ডিগ্রি হলে কেন কৃত কাজ শূন্য হবে? তাহলে আমরা দেখি একটু কিভাবে সেটা হয়। আমরা একটু আগে শিখেছি যে W=Fs cos θ, একটু আগে শিখেছি। আর আমরা ছোটবেলা থেকে জানি cos 90 ডিগ্রির ভ্যালু কত আসে? 0, রাইট? সো আমরা যদি এখানে বসাই তাহলে Fs cos 90, তাহলে আমাদের ভ্যালু তো 0 চলে আসবে, তাই না? এটা 0, তাহলে এটা ভ্যালু হতো 0। সো কেন আমাদের 90 ডিগ্রি কোণের ফলে 0 হলো আমরা বুঝতে পেরেছি। এরপর আসে কোনো বস্তুকে বৃত্তাকার পথে ঘোরালে, হ্যাঁ, কোনো বস্তুকে বৃত্তাকার পথে ঘোরালেও আমাদের কৃত কাজ শূন্য হবে। আরো যদি তোমাদের কাছে উদাহরণ আমরা জানতে চাই সেটাও কিন্তু আছে। যেমন আরো একটা উদাহরণ আমি বলতে পারি যে কোনো একটা বস্তুকে হাতে নিয়ে সমান্তরাল রাস্তায় হেঁটে গেলে কিভাবে, দুইটাই আমি একসাথে বলতেছি। আচ্ছা, কোনো বস্তুকে বৃত্তাকার পথে ঘোরালে কাজ হয় না, আসলে কেন হয় না সেটাই আমরা এখন দেখব। দেখো, কোনো বস্তুকে যখন তুমি বৃত্তাকার পথে ঘোরাচ্ছ, বৃত্তাকার পথে আমি ঘোরাচ্ছি একটা বস্তুকে, হাতে ঘোরাচ্ছি, তো আমাদের যে এখান থেকে ঘোরাচ্ছে, রাইট, আমাদের যে ফোর্সটা কিন্তু হাতের এই রিস্ট বরাবর থাকবে। সো আমাদের ফোর্সটা সবসময় এদিক বরাবর থাকবে, রাইট? আর সরণটা দেখো, আমাদের প্রত্যেক সময় সরণটা স্পর্শক বরাবর যেতে চায়। এটা আমরা আরো তুলনা দিতে পারি কিভাবে? যেমন আমরা যখন কোনো কিছু ঘুরিয়ে ছেড়ে দিই, সেটা কি হবে? সেটা একদম সোজাসুজি স্পর্শক বরাবর চলে যায়। আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে চাইলে এটা দেখতে পারি। তো আমাদের এইদিকে যদি সরণ হয় তাহলে এটা হচ্ছে F আর এটা হচ্ছে F। দেখো বাবা, তাহলে দুজনের মধ্যবর্তী কোণ কত হয়েছে? 90 ডিগ্রি, রাইট? 90 ডিগ্রি। তাহলে আমরা তো আগেই জানি W=কত? Fs cos θ। তাহলে এখানে যদি এটা আবার 90 হয় তাহলে W=Fs, এটা 0, তাহলে এটা 0। আমাদের কৃত কাজের ভ্যালু কত আবার আসলো? 0 জন। সো আমরা বুঝতে পারি কি, বস্তুকে বৃত্তাকার পথে ঘোরালে আমাদের কৃত কাজ কি হবে? শূন্য হবে। আবার একই সাথে আমরা আরো যদি একটা উদাহরণকে নিয়ে আসি, সেটা হচ্ছে কোনো একজন যদি সমান্তরাল পথে কোনো একটা বস্তুকে নিয়ে যায়, মানে কি, ইটস লাইক, ধরো সে বাজারের ব্যাগটাকে নিয়ে যাচ্ছে, তো সে যখন যাবে, তুমি একদম খেয়াল করে দেখো, সে যখন যাবে তার যে অভিকর্ষ ত্বরণটাকে নিচের দিকে, অভিকর্ষ ত্বরণ নিচের দিকে হলে বলটা কোন দিকে থাকবে? তা W মানে বল হচ্ছে অভিকর্ষ ত্বরণটা W বা F যাই বলে, F কি লিখতে পারি? mg। এটা কোন দিকে? নিচের দিকে। আর লোকটা যাবে কোন দিকে? সোজা, রাইট? সো এদিকে যাচ্ছে S। তাহলে ওর ফোর্স আর সরণটাও কি আবার 90 ডিগ্রি অ্যালাইনে চলে আসলো না? সো আমরা এই ক্ষেত্রে কি W=Fs cos θ, cos এর ভ্যালু যদি আমরা আবার বসাই 90, তাহলে 0। সুতরাং কৃত কাজের মান কত আসবে? 0। সো বুঝতে পারলাম যে কিভাবে বৃত্তাকার পথে ঘোরালে আমাদের কৃত কাজের মান শূন্য আসে, বা সমান্তরাল পথে কোনো বস্তুকে নিয়ে গেলে আমাদের কৃত কাজের মান কি? শূন্য আসবে। আচ্ছা, এরপর আছে সংরক্ষণশীল বল। সংরক্ষণশীল কথা শুনলে বোঝা যায় যে কোনো একটা কিছু রিজার্ভ করে রাখা হয়েছে, মানে সেটা যেমন ছিল তেমন রাখার একটা প্রচেষ্টা। অর্থাৎ দেখো এখানে লেখা আছে কোনো একটি বস্তুকে কোনো এক বিন্দু হতে সরিয়ে একই বিন্দুতে ফিরিয়ে আনলে যে বল দ্বারা কৃত কাজ শূন্য হয় তাকে সংরক্ষণশীল বল বলে। আচ্ছা, তো সংরক্ষণশীল বল বলে যেহেতু, আমরা দেখি, ধরো আমি একটা বস্তুকে নিক্ষেপ করলাম, তো ও এখানে যে আবার আমার হাতে ক্যাচ আসবে না? হ্যাঁ, যে কোনো কিছু হতে পারে, যেটা আমাদের এটা হতে পারে যে আমি যখন নিক্ষেপ করছিলাম হাতে আবার চলে এসেছে। তো বস্তুতে যে আবার আমার কাছে ফিরে আসলো, এই যে টোটাল যে রেপিটেশন প্রক্রিয়া, এটা একটা সংরক্ষণশীল বল বলা যেতে পারে। কারণ যখন উপরেও গিয়েছে তখন আমাদের এটা ছিল যে অভিকর্ষ ত্বরণের বিপরীতে গিয়েছে, তো আমরা এটা লিখতে পারি যখন উপরে গিয়েছে -mgh লিখতে পারি, ধরো এই উচ্চতা। আবার এখান থেকে যখন নিচে নেমেছে তখন আমরা অভিকর্ষ ত্বরণের দিকে, তাহলে mgh, তাহলে টোটাল কৃত কাজ W= হলোটা কি? mgh - mgh, তাহলে দুটো মিলে 0। বুঝতে পারছি আশা করি। এরপর সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজের উদাহরণ হচ্ছে অভিকর্ষজ বল দ্বারা কৃত কাজ। হ্যাঁ, টোটাল এটা তো হইছে অভিকর্ষজ বল দ্বারা কৃত কাজ। আরেকটা কি? স্থিতিস্থাপক বল দ্বারা। স্থিতিস্থাপক কি? স্প্রিং কিংবা রাবারের দ্বারা কৃত কাজটাকে আমরা সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজের মধ্যে ফেলে থাকি।
অসংরক্ষণশীল বল কি, যেসব বলগুলো না আমরা মাপতে বা ধরতে পারি না, যেমন যেটা হচ্ছে একটা ঘর্ষণ বল বলা যেতে পারে, কারণ ঘর্ষণ বল হচ্ছে ক্ষয়জনিত বল, যে বলের কোনো আউটপুট সচরাচর আমরা পাই না। আচ্ছা, স্প্রিং এর দ্বারা কৃত কাজ ও ধ্রুবক, স্প্রিং এর দ্বারা কৃত কাজের সূত্র এবং স্প্রিং এর দ্বারা কৃত কাজের সূত্র আমরা এখন জানবো, ঠিক আছে? আচ্ছা, তো আমরা যদি দেখি সেটা হচ্ছে সবার প্রথমে যে কি স্প্রিং এর দ্বারা কৃত কাজটা হয় কিভাবে, বা স্প্রিং কৃত কাজের ধ্রুবকটাকে কিভাবে আসে। তো একদম শুরু থেকে আমি এখানে ব্যাখ্যা করে করে দেখাই দিব, তোমরা একটু দেখতে থাকো। এটা হচ্ছে স্প্রিং। স্প্রিংটাকে আমি যদি টানি তাহলে এটা এমন হবে না, এমন হবে স্বাভাবিক। সো আমাদের এটা হচ্ছে একটা স্প্রিং। আমরা যখন একটা স্প্রিংকে টানি সেটা যায় দিকে, আমি যদি এদিক টানি স্প্রিংটা আবার বিপরীত দিকে যেতে যাবে। তো আমাদের যেহেতু ফোর্সটা এদিক থাকে, সবসময় কিন্তু এক্সটা তার বিপরীত দিকে থাকতে চায়, বিকজ সরণটা ফোর্সের বিপরীতে থাকতে চায়, বিপরীত দিকে ঘটেও ঠিকভাবে। তো আমরা এই প্রথম যে জায়গায় এটাকে আমরা ধরলাম এক্স ইনিশিয়াল মানে শুরু, আর এটাকে ধরলাম এক্স ফাইনাল। শুরু করি আপাতত। তো আচ্ছা, শুরু থেকে যদি দেখি এক্স এফ ইজ প্রফেশনাল টু মাইনাস এক্স, যেটা আমাদের বলটা এদিক, সরণটা তার বিপরীত দিকে। এবার আমাদের যেহেতু সমানুপাতিক দ্বারা আমরা অঙ্ক করতে পারবো না, তার জন্য আমাদের ধ্রুবকের দরকার। এফ ইজ ইকুয়ালস টু মাইনাস কে এক্স। এই কেটা কি বাবা? কেটা হচ্ছে স্প্রিং ধ্রুবক। এটা কি স্প্রিং ধ্রুবক। এবার যদি বলি স্প্রিং ধ্রুবক কাকে বলে? আচ্ছা, স্প্রিং ধ্রুবক হচ্ছে কোন বস্তুর উপর যতটুকু বল প্রয়োগ করলে তার একক পরিমাণ সরণ হয় তাকে বলা হয় স্প্রিং ধ্রুবক। অর্থাৎ আমি 10 নিউটন বল প্রয়োগ করেছি, 1 মিটার সরণ হয়েছে, এটি একটি তার স্প্রিং ধ্রুবক, ঠিক আছে? সো স্প্রিং ধ্রুবকের এককটা কি? হ্যাঁ, স্প্রিং ধ্রুবকের একক দেখো, বলের একক কি জানি বাবা? নিউটন। সরণের একক মিটার। তাহলে এটা যদি নিচে চলে আসে নিউটন পার মিটার, তাহলে স্প্রিং ধ্রুবকের একক হচ্ছে নিউটন পার মিটার, ঠিক আছে? ওকে, এবার আসে যে স্প্রিং ধ্রুবকের কৃত কাজের সূত্র। ওকে, সো আমরা মাত্র কি শিখছি? W F is equals to kx, right? minus kx by kx এবার minus kx শিখছি। আমাদের সূত্র প্রমাণ তো মাইনাস দেওয়া লাগবে না, আমরা শিখছি F is equals to minus kx। আচ্ছা, আবার আমরা W is equals to কি জানি? F dx। dx টা কেন? ক্ষুদ্রতম, আমরা dw লিখতে পারি। dw ক্ষুদ্রতম কৃত কাজ, ক্ষুদ্রতম সরণের মাধ্যমে আমরা বের করতে পারি। আচ্ছা, এবার আমরা যদি এটাতে একটু কাজ করি, কেমন ভাবে করা যায়? dw f এর জায়গায় লিখতে পারি kx dx, লিখতে পারি না? এখান থেকে বসাই দিচ্ছি জাস্ট, কারণ মাইনাস দিব না, বিকজ এখানে আমরা সূত্র প্রমাণে আসবে। আচ্ছা, এবার আমরা যদি ইন্টিগ্রেশন করি, এবার আমরা যদি লিমিটটা দিয়ে দিই, লিমিটটা কি আমাদের? আমরা এখানে দিচ্ছি যে x ইনিশিয়াল আগে থেকে, আর এখানে দিচ্ছি x ফাইনাল। সো আমরা এখানে দিব x ফাইনাল, এখানে দিব x ইনিশিয়াল। ওকে, সো এখানে আমরা যদি ইন্টিগ্রেশন হয়, আমরা যদি w k হচ্ছে একটা ধ্রুবক, xi xf x dx। এবার যদি আমরা ইন্টিগ্রেশন করি, আমরা ইন্টিগ্রেশনের সূত্র জানি, x টু দি পাওয়ার n dx সমান সমান x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। তো আমরা জাস্ট এখানে যদি এটা বসাই, x যে 1 আছে তাহলে হলো স্কয়ার ডিভাইডেড বাই 2, তাহলে হচ্ছে xf xi। তাহলে এখানে আমি জাস্ট 1/2 কে বের করে দিলাম, আপার লিমিট
আমরা শিখেছি। তো এটা হচ্ছে আমাদের কৃতকাজের সূত্র, ঠিক আছে। আচ্ছা, বাট এতটুকুই আমাদের শেষ না। আমরা যদি এক্স এফ এর ভ্যালুটা আমাদের আরেকটু সূত্র সুন্দর লেখা যায়, যদি আমাদের ইন কেস অফ অনেক সময় এক্স এর ভ্যালু থাকে 0, তো 0 হলে আমরা সেখানে সূত্র লিখতে পারি w ইজ ইকুয়ালস টু হাফ কে এক্স স্কয়ার। তাহলে আমাদের স্প্রিং এর কৃতকাজের সূত্র কি? নরমালি হাফ কে এক্স এফ স্কয়ার মাইনাস এক্স আই স্কয়ার, আর যদি এক্স আই এনি হাউ 0 হয় তাহলে w ইজ ইকুয়ালস টু হাফ কে এক্স স্কয়ার। শেষ। তাহলে আমাদের এটা শেষ হলো। এবার আমরা শিখবো ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে হেলানো তল অথবা আনত তলের কৃতকাজ। দেখো এখানে জিনিসটা হেলানো রয়েছে, রাইট? তা আমাদের কৃতকাজটা এখান দিয়ে কিভাবে হয়? আমরা 9 শিখেছি কোনো বস্তুকে যদি ডিরেক্ট উপর থেকে নিচে ফেলা হয় তখন কৃতকাজটা কিভাবে হয়। বাট যেহেতু আমরা এখন একটু বড় ক্লাসে উঠেছি, তো আমাদের এটা জানা উচিত যে কিভাবে হেলানো তলে হয়। তো সেটাই আমরা আজকে ক্লাসে শিখবো। ওকে, হেলানো তল। যখন কোনো একটা বস্তুকে যদি হেলানো তলে বস্তু আঁকি, বস্তুটা এখান দিয়ে পড়বে না। ওকে, তো এখানে আমাদের একটা থিটা ডিগ্রি কোণ থাকলো, ভেরি গুড। আর এখানে একটা থিটা ডিগ্রি কোণ। ওকে, তো এইটা যেটা, এটা আমাদেরকে হাইট, রাইট? আর এখান থেকে যখন আসছে এটা আমাদেরকে এদিক বরাবর আনত তল বরাবর ধরবো, এটাকে আমরা লেন্থ বা এল দ্বারা প্রকাশ করতে পারি। সো নরমালি আমরা w ইজ ইকুয়ালস টু কি জানি? a g h, এটা সবাই জানি আমরা। ওকে, এখন একদম সিম্পল ত্রিকোণমিতিক সূত্রে যদি আমরা যাই, একদম সিম্পলে, সো w ইজ ইকুয়াল, আমরা এই জায়গায় কি লিখতে পারি যে sin থিটা ইজ ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব কি আছে? h, অতিভুজ কি আছে? l, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি না h ইজ ইকুয়ালস টু l sin থিটা, পারি কি না? আচ্ছা, যদি আমরা h ইজ ইকুয়ালস টু l sin থিটা লিখতে পারি, এটা আমরা এখানে বসাই দিই, w ইজ ইকুয়ালস টু mgl sin থিটা। এই যে mgl sin থিটা, এই সূত্রটাই হচ্ছে আমাদের হেলানো তলের ক্ষেত্রে কৃতকাজের সূত্র। এখানে এলটা কি? এলটা হচ্ছে হেলানো তলের দৈর্ঘ্য। আচ্ছা, এখানে একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদের যে কোণটা, যে অ্যাঙ্গেলটা থাকবে, যে অ্যাঙ্গেল অথবা যে অ্যাঙ্গেলটা অবশ্যই আমাদেরকে ভূমির অ্যালাইনে নিতে হবে, ভূমির সাথে থাকবে, এখানে থাকবে। এখানে যদি কখনো দেওয়া থাকে আমাদের কোণ, ধরো আমি বলে দিলাম যে এখানে দেওয়া আছে, কিন্তু যেহেতু আমাদের মানে এত বেশি সমস্যা মনে রাখা উচিত না, একটা প্রবলেমেই আমাদের আগানো উচিত। তো আমরা সবসময় মনে রাখবো কি আমাদের এখানে কোণ থাকুক আর এখানে থাকুক, আমাদের কোণটা সবসময় এখানে আনতে হবে। তাই আমি যদি এখানে 30 ডিগ্রি দিলাম ধরো, তাহলে আমি কি এটাকে এখানে নিয়ে আসবো, তাহলে এটা কত হয়? 60 ডিগ্রি ধরে নিব, ভূমির সাথে কত আছে। এখানে যদি আমাদের 45 ডিগ্রি, তাহলে আমি এখানে নিয়ে আসবো, সেটা হচ্ছে কত? 45 ডিগ্রি। এরকম সিম্পল বিষয়গুলো আমাদেরকে মাথা খাটাই করতে হবে, যে আমাদের মনে রাখতে হবে যে কোণটা আমাদের এখানে থাকতে হবে। এখানে দিক এটা তো 90 থাকবে, এটা তো তার কিছু করার নেই, কিন্তু এখানে দিক কিংবা এখানে দিক আমাদের কোণটা এখানেই থাকতে হবে। এখানে যদি দেয় তাহলে আমি এটাকে এখানে নিয়ে আসবো। ওকে, ভেরি গুড। আচ্ছা, তো যদি হেলানো তল থাকে, কোন এখানে থাকে, আমাদের হেলানো তলে, এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট আর লাগেও আমাদের, হেলানো তলে অভিকর্ষ ত্বরণ জি সাইন থিটা, এমসিকিউ তে ইম্পর্টেন্ট কি? জি সাইন থিটা। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা এখানে আমরা ওকে আগে। আচ্ছা, এখানে একটা সমস্যা দেওয়া আছে, খুব ইন্টারেস্টিং। এখানে একদম লোক আছে, তার ওজন হচ্ছে 90 কেজি, তার মাথায় একটা বস্তা বলতে পারো বা ইট বলতে পারো, বিরাট বড়, তার ওজন হচ্ছে 60 কেজি। আর এসি বরাবর আমাদের যে দূরত্ব সেটা হচ্ছে আমাদের 20 মিটার। এবার কোশ্চেনে বলেছে যে দেখাও যে এখানে লেখা নেই, এটা হবে বি পথে, এ ও বি পথে, ঠিক আছে? দেখাও যে এ ও বি পথে এ বিন্দুতে গেলে কৃতকাজ সমান কি? এ ও বি পথে। কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে এটা ভুল হয়েছে, দুঃখিত। আচ্ছা, আমি এখানে আবার তুলে দিচ্ছি জিনিসটা, তাহলে তোমরা বুঝতে পারবা। এটা একটা হেলানো তল, এটা হচ্ছে এ, হচ্ছে বি, এটা হচ্ছে সি। এ সি সমান সমান 20 মিটার। একজন লোক রয়েছে, তার ওজন হচ্ছে 90 কেজি, আর এখানে
মাথার উপর আছে 60 কেজি। আচ্ছা, যদি এটা করি আমরা, তাহলে দেখো বি পথে যদি যায় তাহলে এখন সোজা যাচ্ছে, হেলানো তল কিন্তু বি পথে নাই। সো বি পথ হেলানো তল আছে কোথায়? সি পথে। সো বি পথের যে ম্যাথটা, এটা আমাদের একদম নরমাল সিস্টেমে করতে হবে, w mght। সো আমরা জানি কি বি পথে কৃত কাজ সেটা কি w mgh। আচ্ছা, m টা কত বাবা? m কত? 90 ডিগ্রি, মাথায় আছে 60 ডিগ্রি। দুটো যোগ করে দিই, 150 কেজি, তাই না? আমরা এখানে 150 কেজি। জি এর মান অভিকর্ষ ত্বরণ অ্যাজ ইউজুয়াল 90.8। আর h, এটা একটা বিষয়, h বলতে না আমরা ab বসাইতে পারি। ab এর যে দূরত্বটা, ab টা কিভাবে বের করব? দেখো এখানে কোণ দেওয়া আছে কত? 40 ডিগ্রি, তাই না? আমরা sin 40 ডিগ্রি মানে কি জানি? লম্ব বাই অতিভুজ। লম্ব বলতে কি ab divided by ac। sin 40 ডিগ্রি, ac টা কত আমরা জানি? সে হচ্ছে আমাদের 20 ab। তাহলে ab সমান হবে কত? 20 sin 40। তাহলে এটা যদি আমরা করি তাহলে হয় 12.85, আমরা 86 লিখব। ওকে, সো ab এর মান হচ্ছে 150 গুণ 9.8 গুণ 12.86। তাহলে আমাদের এই জায়গায় কৃত কাজটা চলে আসবে। তাহলে কত? 18904.2। এবার আমরা যদি সামনে আগে আমরা জানি যেটা হেলানো তল সি পথে w mg sin থিটা, অর্থাৎ কত? mg ac sin থিটা। m এর ভ্যালু কত? m এর ভ্যালু 150, g এর ভ্যালু 9.8, ac এর ভ্যালু হচ্ছে 20 আর sin 40। এটাও যদি আমরা হিসাব করি তাহলে আমাদের আসবে। সুতরাং আমরা বুঝতে পারতেছি যে সি পথে ও বি পথে আমাদের কৃত কাজের মানটা এটা কিন্তু সমানই আসছে। ঠিক আছে? ওকে, এরপর আসে আমাদের শক্তি। আচ্ছা, কাজ আর শক্তি না আসলে দুই ভাইয়ের মতো, বুঝতে পেরেছো? মানে দুইটার ডেফিনিশন কিছু ক্ষেত্রে আলাদা, বাট দুইজনের ম্যাক্সিমাম বিষয়টা সেম। আমাদের মেইনলি শক্তি হচ্ছে কি কৃত কাজ, আর শক্তি হচ্ছে প্র্যাকটিক্যাল জিনিস। ঠিক আছে? এরপরে যেটা মেইন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি বলতে কি বুঝো বা কাকে বলে? আচ্ছা, এমসিকিউর জন্য যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে শক্তিকে কয় ভাগে ভাগ করা যায়? শক্তিকে মূলত দুই ভাগে ভাগ, শক্তিকে মূলত 9 ভাগে ভাগ করা যায়। 9 প্রকার। শক্তি কয় প্রকার? 9 প্রকার। এটা এমসিকিউতে আসে, ডিটেইলস এরকম দরকার নাই, বাট বেসিকটা আমাদের শক্তি কয় প্রকার? 9 প্রকার। এখন যদি বলি যান্ত্রিক শক্তি, যেটা বেশি ইম্পর্টেন্ট, যান্ত্রিক শক্তি মূলত হচ্ছে গতি শক্তি ও বিভব শক্তির যোগফলকে বলা হয় যান্ত্রিক শক্তি। ক্লিয়ার? গতি শক্তি যোগ বিভব শক্তি সমান সমান যান্ত্রিক শক্তি। গতি শক্তি আর বিভব শক্তির যোগফল বলা হয় যান্ত্রিক শক্তি। অর্থাৎ শক্তির নিত্যতার সূত্রে আমরা দেখেছি মূলত দুইটা শক্তির মধ্যবর্তী, দুইটা শক্তির যে যোগফল এটা সবসময় সমান হয় বিভিন্ন পজিশনে। তার মাধ্যমে আমরা নিত্যতার সূত্রে প্রমাণ করেছি, সেটা মূলত আমরা যান্ত্রিক শক্তির মাধ্যমে করেছি। এরপর হচ্ছে ভরবেগ ও গতি শক্তির সম্পর্ক। আচ্ছা, সবার আগে আসে যে আমাদের গতি শক্তিটা কাকে বলে, গতি শক্তিটা কি, এরপরে আমরা এটা দেখব গতি শক্তিটা কাকে বলে।
গতিশক্তিটা হচ্ছে কোনো বস্তু তার গতির ফলে যে শক্তি অর্জন করে তাকে গতিশক্তি বলে। কি? কোনো বস্তু এরপরে আসে গতিশক্তি গেল। গতিশক্তি কি দ্বারা প্রকাশ করে? ইকে সমান সমান কি হাফ এম ভি স্কয়ার, সবাই জানি রাইট। আচ্ছা এখান থেকে আসে সো হাফ এম ভি স্কয়ার জানি, এটাকে আমরা ইকুয়াল লিখতে পারি না? দেখা যায় না, কারণ এম আর এম কাটলে হাফ এম ভি স্কয়ার হয়ে যায়। সো আমরা পি ইজ ইকুয়ালস টু মানে কি ভরবেগ এম ভি রাইট। সো আমরা যদি এখানে বসাই সো আমরা ই কে সমান সমান কি লিখতে পারি? পি স্কয়ার ডিভাইডেড বাই 2m। সো এই থেকে আমরা গতিশক্তি আর বিভব শক্তির মধ্যবর্তী সম্পর্ক বুঝতে পারতেছি, ঠিক আছে? সো এটা চলছে বিভব শক্তি। আচ্ছা এখানে আমাদের গতিশক্তি আর বিভব শক্তির যে লেখ চিত্রটা এটা দেওয়া আছে। গতিশক্তি আর বিভব শক্তি ভরবেগের যদি লেখ চিত্র যদি চাই শুধু, তাহলে আমাদের লেখ চিত্র হবে এরকম কার্ভ। আর যদি পি মানে ভরবেগের বর্গের সাথে চাই তখন আমাদের সরল রেখা মাঝখানের বিন্দু দিয়ে যাবে, ঠিক আছে? সরল রেখা তৈরি করবে। এবার আমাদের একটা ম্যাথ কোশ্চেন আসে যেটা অ্যাডমিশনে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোন বস্তু ভরবেগ 50% বৃদ্ধি করা হলে গতিশক্তি শতকরা কত হবে? ইন্টারেস্টিং কোশ্চেন রাইট? আচ্ছা ভরবেগ, ঠিক আছে? ভরবেগের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে ই কে সমান বি স্কয়ার বাই 2m। সো আমাদের কি ভরবেগ কতটুকু বৃদ্ধি করতে হবে? 50%। সো আমাদের পি যদি 50% বৃদ্ধি করি তাহলে আমাদের হচ্ছে 1.5 পি ড্যাশ। তাহলে কি গতিশক্তি শতকরা কত হবে? তাহলে আমরা এখানে কি লিখব? সো এবার যদি এটাকে আমরা বর্গ করি 1.5 কে, তাহলে হচ্ছে 2.25। তাহলে ই কে ড্যাশ সমান সমান দেখো এই পি স্কয়ার বাই 2m মানে কি ই কে। সো আমরা যদি 50% বৃদ্ধি করি তাহলে আমাদের গতিশক্তি কত হচ্ছে? 2.25। তাহলে বৃদ্ধি কতটুকু পাচ্ছে? তাহলে গতিশক্তি বৃদ্ধি পায় 2.25 ইকে মাইনাস ইকে, তাহলে হলো কত? 1.25 ইকে। এটা বৃদ্ধি পেয়েছে। এখন বলতে শতকরা, তাহলে কি 100 দিয়ে গুণ, তাহলে হচ্ছে কত? 125%। সো আমাদের ভরবেগ যদি 50% বৃদ্ধি পায় আমাদের আমাদের যে গতিশক্তি সেটা বৃদ্ধি পাবে 125%। ওকে আচ্ছা এরপরে আমাদের যে টপিক সেটার নাম হচ্ছে শক্তি নিত্যতার সূত্র। দেখো শক্তি নিত্যতার সূত্র আমরা সবাই জানি, আমরা 9 শিখেছি শক্তি নিত্যতার সূত্র, তাই না? তো শক্তি নিত্যতার সূত্র যদি আমরা একদম বেসিকে যেটা 9 শিখেছিলাম সেটা কেমন ছিল বাবা? এরকম ছিল। কোন একটা বস্তুকে এখান থেকে ফেলা হলো, কোথায় শক্তির নিত্যতার সূত্র এ বি সি পজিশনে মেনে চলে কিনা এটা শিখছি রাইট। আবার আমরা কি শিখছি? আমরা শিখছি যে কোথায় গতিশক্তি বিভব শক্তি 3 গুণ হবে, 4 গুণ হবে, 5 গুণ হবে। এগুলো আমাদের 9 টপিক ছিল, ঠিক আছে? বাট এখন আমাদের শক্তি নিত্যতার সূত্রে কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা বেশি আসে সেটা আসে কি জানো? সেটা হচ্ছে আনত তলে আর পেন্ডুলাম বা সরল দোলকে। এই দুইটার ক্ষেত্রে আমাদের ইন্টারে আমাদের মেইন ইম্পর্টেন্ট টপিক। 19 যেমন ছিল, 19 আমাদের প্রত্যেকবারই আসতো শক্তি নিত্যতার সূত্র, এই ক্ষেত্রে বের করো। এখন আমরা জাস্ট ওইটাই আরেকটু অ্যাডভান্স লেভেলে শিখবো। সেটা হচ্ছে কি আমাদের যে আন্তঃতলে এটা কেমন হবে এবং এটা পেন্ডুলাম বা সরল দোলকের ক্ষেত্রে শক্তি নিত্যতার সূত্র কেমন হবে, ঠিক আছে? ওকে শুরু করা যাক। আন্তঃতলের ব্যাখ্যা যেহেতু আমি দিয়ে ফেলেছি সো আমি ম্যাথ শুরু করে দিতে পারি।
দেখো এখানে দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে এ বি সি একটা আনত তল দেওয়া আছে, এবং এখান থেকে যখন বস্তুটা পড়েছে তাহলে এ বি সি পজিশনে সত্যি সূত্র মেনে চলে কিনা, চলো এটা তাহলে ব্যাখ্যা করা যাক। এখানে একটা বস্তু আছে, বুঝতে পারছো? সেই বস্তুর ভর ধরলাম আমরা 5 কেজি। ওকে, ভেরি গুড, বস্তুর ভর 5 কেজি। তাহলে এবার আমরা ধরে ধরে প্রত্যেকটা জায়গা আমরা নিত্যতার সূত্র মেনে চলে কিনা ব্যাখ্যা করব, ঠিক আছে? আচ্ছা, কিছু টেকনিক্যাল ডিফিকাল্টিজ রয়েছে, এখানে বিটা এখানে হবে, ঠিক আছে? ওকে, ওকে, বুঝতে পারছি যে বিষয়টা কেমন হবে। আচ্ছা, সো আমরা যখন এ পজিশনে আছি, এটা আমাদের বি পজিশন, এটা আমাদের সি পজিশন, বিটা এখানে যাচ্ছে। আচ্ছা, যখন এ পজিশনে আছি তখন কি আমরা ঠিক এই জায়গাটায় আছি, তাহলে এই জায়গায় এই জায়গা আমাদের দেখো আমরা এই পজিশনে ই কে এ সমান সমান হাফ এম ভি স্কয়ার, বাট এই পজিশনে কি আদতেও কোনো বেগ আছে? এখানে কোনো বেগ আছে না, বেগ নাই, তাহলে ভি এর ভ্যালু হবে কত? 0, তাহলে হলো 0 জুল, শেষ। ওকে, এবার আসলে একদম 19 এর বেসিকের মতোই অনেকটা ই পি বি পি এ সমান সমান কি আনত তল, যেহেতু এটা আনত তল তাহলে আমরা কি করব? এম জি এর sin থিটা, এলটা কত বাবা? এখান থেকে এই পর্যন্ত, তাহলে এসি, রাইট? এম জি এসি sin থিটা। এবার দেখো তো এসি এর ভ্যালুটা কত? 8 মিটার, 8 মিটার কয় মিটার হয়? 16 মিটার। তাহলে এম কত? এম এর ভ্যালু বলছে 5 কেজি, জি এর ভ্যালু 9.8, এসি এর ভ্যালু হচ্ছে 8 8 16, তাহলে sin কত? 30। তাহলে আমরা কি পেলাম? ইপিএ, ইপিএ মানে ক্যালকুলেশন করে ফেলি, 5 * 9.8 * 16 * sin 30, তাহলে এটা হচ্ছে কত? 392 জুল। তাহলে আমাদের ই A is equals to EPA plus EKA, তাই না? তাহলে হচ্ছে কত? 392 plus 0, সো আমাদের আছে A বিন্দুতে 392 জুল। এটা আমাদের A বিন্দুতে আমাদের তাহলে মোট শক্তি আমরা পেয়ে গেছি কিন্তু। ওকে, এবার আমরা আগাবো আরো, হ্যাঁ? আমরা এবার শিখবো বি বিন্দুতে কিভাবে, সি বিন্দুতে কিভাবে, একদম পুরো 19 এর মতো, ঠিক আছে? এত টেনশনের কিছু নাই। তোমরা লাস্টে পজ মানে ব্যাকে দেখে নিবা যে এতে কত, তখন তোমরা মিলাই নিলে বুঝতে পারবে কিন্তু সেম কিনা। আচ্ছা, বি বিন্দুতে যদি আমরা বি বিন্দু হিসাব করি, তাহলে বি বিন্দুতে আছে আমাদের এখানে কিন্তু, তাই না? আমাদের এখানে আছে, ওকে, এখানে আছে, আমরা অর্ধেকটা পথ পার করে ফেলেছে। আমি একটা অলওয়েজ সবসময় বলি, লিখে রাখো তোমরা, যে গতিশক্তির ক্ষেত্রে আমরা উপরের সাইডটা নিব, উপরের যেটা সেটা গতিশক্তির জন্য, নিচের যেটা সেটা বিভব শক্তির জন্য সব সময়। তাহলে আমাদের উপরের যে দূরত্ব এটা আমরা ইউজ করব কোথায়? আমরা ইউজ করব গতি শক্তিতে। নিচের যে দূরত্ব সব সময় ইউজ করব বিভব শক্তিতে। আগে আমি যখন এখানে ছিলাম, দেখো আমরা যে গতি নাই দেখে গতি শক্তি শূন্য লিখছিলাম, বাট তাছাড়া কি বলতে পারি না, দেখো এই যেহেতু উপরে কোনো উচ্চতাও নাই, তাই না? ইভেন্চুয়ালি উচ্চতা তো শূন্য, তাহলে এই জায়গায় 0 আর নিচে কত টোটালটা হয়েছে 16, আমরা 16 ইউজ করছি। আচ্ছা, এবার যখন আমরা বি পজিশনে আসছি, উপরে 8 আছে নিচে 8 আছে, তাহলে এবার আমরা সেভাবে ম্যাথ করি। আমরা জানি ই কে বি সমান সমান হাফ এম ভি স্কয়ার, আমরা জানি নাকি? আমরা জানি। আচ্ছা, ভি স্কয়ার মানে কি? ভি স্কয়ার মানে জানি ইউ স্কয়ার প্লাস 2g কত টাকা, আমি বলছি যে উপরে। আচ্ছা, এক সেকেন্ড, এখানে একটা কথা আছে, আমি তোমাদেরকে কি বলেছি? আনত তলে অভিকর্ষ ত্বরণের মান জি sin থিটা। কি বলছে? জি sin, তাহলে এই সূত্রে এখানে জি এর জায়গায় কি লিখবো? জি এইচ লিখবো শুধু? না, জি sin থিটা। আর এখানে কি হবে? এবি। সো আমি আবারো লিখি ইউ স্কয়ার প্লাস 2g sin থিটা, কতটুকু দূরত্ব? এ বি দূরত্ব। আচ্ছা, সো ইউ এর ভ্যালু অ্যাজ ইউজুয়াল আমরা জানি 0, আদিবেগ 0, তো 2g sin 30, ab এর মান হচ্ছে 8, এখানে আসতে হবে বসাই দেব, তাহলে হাফ m to 2g sin 30 into 8, তাহলে 2 আর 2 কাটা, তাহলে m এর ভ্যালু কত? 5 কেজি, আমি বলে দিছি 5, g এর ভ্যালু 9.8, sin কত ডিগ্রি? 30 ডিগ্রি গুণ 8, আমরা একটু গুণ করব।
196। ওকে, আমরা কি গতিশক্তি পেলাম না? পেয়েছি। এবার আমরা বিভব শক্তিতে যাব। আমি আবারও বলতেছি, গতিশক্তি হচ্ছে উপরের পাশটা, উপরের যে অংশটা, উপরের এখানে হোক বা এখানে হোক, সোজা হোক বাঁকা হোক, উপরের অংশ কার? গতিশক্তি। নিচেরটা বিভব শক্তি। উপরেরটা ইউজ, নিচেরটাতে আসি। এবার নিচে আছে, নিচে কত মিটার আছে? সেম 8 মিটার। তো এই ক্ষেত্রে আমাদের ই পিবি জানি, হেলানোর তল এম জি এল সাইন থিটা। এম জি এল সাইন থিটা বলতে বলতে এম জি, এখানে যদি বি থাকে বিসি, বিসি সাইন থিটা, রাইট? থিটা মানে কত? 30। আচ্ছা, সো আমরা এখানে লিখব এম কত? জি, এম হচ্ছে আমাদের 5, জি এর মান হচ্ছে 9.8। ওকে, বিসি টা কত? 8, আর সাইন কত? 30 করে ফেলি আমরা। তাহলে হচ্ছে 196। তাহলে দুইটাই সেম আসলো। তাহলে আমরা এটাকে যোগ করে দিই। ওকে, তাহলে এতেও আসছিল 392, বিতেও আসলো 392। এবার আসে সিতে, আমরা সিটা বের করব। সি বিন্দুটা বের করতে চাই। সি বিন্দুটা জানি আমরা কি? সি বিন্দুটা ইকেসি। দেখো তো নিচেরটা বলছি কার? উপরেরটা কত? সি বিন্দু, তাহলে উপরে কত আছে? 16। তাহলে 16 হলে আমরা লিখতে পারি হাফ এম ভি স্কয়ার, আগের মতোই। এবার ভি স্কয়ার মানে কত? ইউ স্কয়ার প্লাস 2g। দেখো 16 আছে না? তাহলে 16 তার x রেখে, যেহেতু হেলানোর তল, অভিকর্ষ ত্বরণের মান কি? আবারও g sin থিটা। গুড। সো এটা একদম g sin থিটা। আর এটা কত আমাদের? 16। মানে অর্থাৎ কি? আমি বলছি AC, রাইট? তাহলে v সমান সমান 2g এর মান 9.8, sin কত ডিগ্রি? sin আমাদের 30 ডিগ্রি। AC এর ভ্যালু হচ্ছে আমাদের 16। সিম্পল। v স্কয়ার আমরা এটা বের করি। ওকে, আমি যদি এটা করি 1/2 m এর মান হচ্ছে 5 ইনটু v স্কয়ার এর মান হচ্ছে 156.8। আর যখন এই পজিশনে আসছে, নিচে কি কোনো দূরত্ব আছে? একে তো নাই। আর যেহেতু এখানে থেমে যাবে, তাহলে আমাদের বিভব শক্তি হবে 0। নিচে যেহেতু কোনো দূরত্ব নাই, mgh, তাহলে mg h এর ভ্যালু 0, তাহলে ec টা কত? ekc প্লাস epc। ekc টা কত? 392 যোগ 0 0, 392 যোগ। ক্লিয়ার? সো এর মাধ্যমে বুঝলাম যে আনত তলের ক্ষেত্রে এতদিন আমরা কি জানতাম? শুধু যে একটা বস্তু উপর থেকে নিচে পড়লে কিভাবে শক্তি নিত্যতা সূত্র মেনে চলে। আজকে আমরা এখন শিখলাম যে আনত তলের প্রত্যেকটা বিন্দুতে কিভাবে শক্তিটা নিত্যতা সূত্র মেনে চলে, এবং আমরা সেটা প্রমাণে পেলাম। ই এতেও যা নিত্যতা সূত্র ছিল, ই বিতেও তাই, ই সিতেও তাই, ইভেন দো পজিশনগুলো কিন্তু আলাদা আলাদা। ওকে, নেক্সট টপিক। এরপর আছে সরল দোলকের নিত্যতা সূত্রের জন্য। তাহলে আগে আমাদের জানা উচিত যে সরল দোলক কি, একদম খুব বেসিকটা জানা উচিত। সেটা কি? কোনো একটি বিন্দু হতে পাতহীন অপ্রসারণশীল সুতা। মানে এখন দেখো, তুমি তো স্পান্ডেক্স গুলো সুতা ইউজ, স্পান্ডেক্স বলতে যেগুলো রাবার, এত বড় বড় মানে টানলে বড় হয়, ওইসব সুতা ইউজ করলে তো স্প্রিং এর মতো, স্থিতিস্থাপকের মতো কাজ করবে, ওগুলো তো ইউজ করতে পারবে না। এমন কোন একটা সুতা ইউজ করতে হবে যেটা
বাড়বে না, অপ্রসারণশীল, জায়গাটা জায়গায় থাকবে। কোন একটি বিন্দু হতে পাতহীন অপ্রসারণশীল সুতার সাহায্যে ঝুলানো হলে বস্তুটি যদি বিনা বাধায় দুলতে থাকে, কোনো বাধা ছাড়া তুলতে থাকে, তখন তাকে বলা হবে সরল দোলক। মাথায় থাকে যেন, এটা কি বলা হয়? সরল দোলক। এরপর আছে সরল দোলকের একটা ম্যাথ, ঠিক আছে? ওকে, এখানে আমরা কি দেখতেছি? এ বি সি তিনটা পজিশন দেওয়া আছে এবং আমাদেরকে এ বি সি এবং এ ড্যাশ দেওয়া আছে। আমাদেরকে বলে দেওয়া আছে যে এ কোণ আর দুইটা কোণ দেওয়া আছে, এ আর সি এর মধ্যবর্তী কোণ, আর একটা কি দেওয়া আছে? বি আর সি এর মধ্যবর্তী কোণ। এবার আমাদের কাছে কোশ্চেন করা এম এর ভ্যালু দেওয়া আছে, বস্তুর ভর দেওয়া আছে, সেটা হচ্ছে কি 1.5 মিলিগ্রাম, ঠিক আছে? এটা দেওয়া আছে। আর এটা কি দেওয়া আছে যে 0. ও এ ও বি ও সি আর ও এ ড্যাশ হচ্ছে 1.8 মিটার। কেন এতগুলো? কেন? একই কারণ কি ভাই, সুতা তো সেমই, রাইট? এই দিক দিয়ে যাচ্ছে আসতেছে, সুতার দৈর্ঘ্যের কি আলটিমেট কোনো চেঞ্জ হচ্ছে? না, হচ্ছে না। তার ফলে আমরা তিন জায়গাতেই 1.8 ইউজ করেছি, কারণ সুতার দৈর্ঘ্যের তো কোনো আলটিমেট চেঞ্জ নাই। সো গাণিতিক ভাবে দেখাতে হলে সব জায়গায় আমাদের ও এ ও বি ও ও সি এর ভ্যালুটা কি থাকবে? সেমই থাকবে। আচ্ছা, সো ম্যাথটা শুরু করা যাক, কেমন? আশা করি এইসব বেসিক ম্যাথ গুলো যদি তোমরা বুঝতে পারো বা করতে পারো, তোমাদের এইচএসসি পরীক্ষায় মেজর কোনো সমস্যা হবে না। ওকে, দেখো এ বি সি। আচ্ছা, ওকে, সো এবার আমাদের এখানে কোণ দিছে কত? 40 ডিগ্রি। এটা কত? 25 ডিগ্রি। এটা হচ্ছে 1.8 মিটার, 1.8 মিটার, 1.8 মিটার। সো এবার আমরা যদি একটু ম্যাথের দিক তাকাই, আমরা কি দেখতেছি যে সুতা এটা সাথে মেনে চলে কিনা, তাহলে এই পজিশন থেকে তো বাবা যাত্রাটা শুরু হয়েছে, তাই না? হ্যাঁ, যাত্রা শুরু হয়েছে, এই দেশ পর্যন্ত আসছে। এটা বুঝছিলাম বিস্তার। বিস্তার মানে কি? সর্বোচ্চ দূরত্ব। বিস্তার মানে কি? সর্বোচ্চ দূরত্ব। এটাই হচ্ছে বিস্তার। তা আমি যখন একটা বস্তুকে দেখো এখানে নিয়ে গেলাম, তো নিয়ে যে যখন ছেড়ে দিব, দেখো এখানে কিন্তু আমাদের আলটিমেট থেমে যাবে, আবার এখানে যে থেমে যাবে, তো এখানে কিন্তু আমাদের বেগটা কিন্তু শূন্য। বেগটা কিন্তু এখানে আমাদের শূন্য। এখানে আস্তে আস্তে এখানে কিন্তু বেগটা থাকবে সর্বোচ্চ, এবং এখানে যে আবার বেগ হবে শূন্য। যেহেতু এখানে আমাদের বেগটা শূন্য, তো আমাদের যেখানে বেগ শূন্য, ওই জায়গায় কি আসলে গতিশক্তি নামে কিছু থাকে না? যেখানে আমাদের বেগ শূন্য, তো আমরা ধরতে পারি ই কে এ শেষ। এবার আসে ইপিএ। দেখো এটা একটু কঠিন বলবো না, একটু বড় ম্যাথ, সো এটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। দেখো এবার আমরা যখন ইকে বের করতে যাবো, তখন আমাদের কিছু নতুন নতুন মান ধরে নিতে হবে। আমরা ধরলাম এখানে এটা হচ্ছে ও, এখান দিয়ে যদি আমরা সমান্তরাল এটা ধরি, আমাদের মেইনলি যে ম্যাথটা ঘটবে, আমাদের যে গতিশক্তি চলবে, সেটা চলবে মূলত এই দূরত্বের মধ্যে। আমরা এর নাম দিলাম ই। ওকে, আচ্ছা, আমাদের তাহলে এটা ছিল 1.8, এটা 40 ডিগ্রি দেওয়া আছে। আমাদের লাগবে কি জানো? আমাদের লাগবে মূলত ইসি, ঠিক আছে? কারণ এখান থেকে যদি কল্পনা করি এখানে, তাহলে নিচের দূরত্ব কত? নিচের কথা আমি আগেই বলছি, নিচের টাকার বিভব শক্তি, নিচের টাকার বিভব শক্তি। তাহলে এখান থেকে নিচে কত? এতটুকু। তাহলে এটা হচ্ছে আমাদের কি? বিভব শক্তির জন্য। তো এটা হচ্ছে সি, ঠিক আছে? সিই কিভাবে বের করা যায় দেখো, আমরা আগে যাব ত্রিভুজ ও ই এ। ও ই এ, এখানে আমরা লিখতে পারি, দেখো কোণটা কিন্তু এখানে আছে, তো আমরা লিখতে পারি cos 40 ডিগ্রি ভূমি ও এ ও ই, cos 40 ডিগ্রি ও ই এর ভ্যালু আমরা বের করব। ও এর ভ্যালু হচ্ছে 1.8, ও ই সমান সমান 1.8 cos 40।
ওকে, ভেরি গুড। আমরা বের করি। তাহলে 1.378889 1.3789 মিটার হচ্ছে আমাদের OE এর ভ্যালু। আমি চাইছি কি CE। এখন আমরা তো জানি যে OC এর ভ্যালু 1.8 বিকজ সুতা তো সেম। তাহলে আমরা যদি CE এর ভ্যালু বের করতে চাই তাহলে CE সমান সমান কি OC মাইনাস OE। তাহলে OC এর ভ্যালু কত বাবা? 1.8 মাইনাস 1.3789। 0.4211। এটা হবে কত? m এর ভ্যালু কত? m এর ভ্যালু হচ্ছে আমাদের আমরা বলে দিছি 1.5 মিলিগ্রাম। তাহলে 1.5 ডিভাইডেড বাই 100 এটা হবে। আচ্ছা, সো এখানে আছে কত? 1000। আর যেহেতু মিলিগ্রামে আছে তাহলে কি আরো 1000 দিতে হবে। জি এর মান 9.8 আর সিই এর মান হচ্ছে 0.4211। সো আমরা দেখি আমাদের আসছে কত? 6.19017 into 10 to the power minus 6 জুল। আমরা এখানে মিলিগ্রাম ইউজ করেছি অঙ্কটাকে একটু ডিফিকাল্ট করার জন্য, বিকজ আমরা যাতে ছোট ছোট মানের ক্ষেত্রেও শক্তি নিত্যতা সূত্র যে মেনে চলে এটা আমরা বুঝতে পারি যাতে। সো এবার EA সমান সমান EKA প্লাস EPA। আমরা তো আগেই দেখেছি যে EKA এর জন্য আমরা লিখছি 0 জুল আর EPA এর জন্য কত? 6.19017 নাও লেখা যেতে পারে 10 to the power minus 6। তাহলে হবে কত? 6.190 into 10 to the power minus 6 জুল। এটা আমাদের EA। ওকে, সো এটা হচ্ছে আমাদের EA এর জন্য। আমরা এটা একটু রেখে দিব কারণ এটা আমাদের লাগতে পারে। আচ্ছা, তাহলে আমরা যেটা জেনে রাখছি সেটা আমরা লিখে দিয়ে রাখি যে CE সমান সমান 0.4211 আর OE সমান সমান 1.3789। এটা মিটার, এটা মিটার। আচ্ছা, এবার যখন আমরা বিতে আসলাম আগের মতো বি মানে মাঝখানে আসলাম। ওকে, বিতে আসলাম, এর নাম যদি ই দেই এটা নাম দিলাম এফ। ওকে, ভেরি গুড। এই যে এতটুকু হচ্ছে আমাদের কাদের? এটা হচ্ছে গতি শক্তি আর নিচের টুকু কার? নিচের টুকু হচ্ছে বিভব শক্তির। আগে কিন্তু ভিডিওতে আমাদের বলা হয়েছে, তাই না? সো দেখো আমাদের তাহলে এখানে কি কার মান বের করতে হবে? EF এর মান বের করতে হবে, আবার কি কার মান বের করতে হবে? FC এর মান বের করতে হবে। সো EF এর মানটা কিভাবে বের করা যায়? তাহলে ভেবে দেখো, আমরা যদি একটা কাজ করি, আমরা যদি কোনোভাবে OF এর মান বের করতে পারি, OE এর মান আমরা আগে থেকে জানি, তাহলে দুইটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের EF এর মানটা চলে আসতেছে, তাই না? আচ্ছা, দেখো কিভাবে করা যায়। দেখো আমরা জানি আগে থেকে ত্রিকোণ দিয়ে আমরা এবার সূত্রে যাব। ত্রিভুজ OBF কি? ত্রিভুজ কি? OBF। ত্রিভুজ OBF এ আমরা জানি আবার cos 25 ডিগ্রি সমান সমান কত? ভূমি বাই অতিভুজ। যেহেতু কোণ এখানে, কোণের সংলগ্ন যে বাহু সেটা হচ্ছে ভূমি। সো ভূমিটা কত বাবা? ভূমি হচ্ছে OF আর অতিভুজটা কত? OB। তাহলে আমাদের OF সমান সমান হবে কি? OB cos 25 ডিগ্রি। আচ্ছা, OB এর ভ্যালু কত? আমরা জানি 1.8 মিটার, যেহেতু সুতা তো আর চেঞ্জ হয় নাই, সুতা তো একটাই যাচ্ছে। সো এই জায়গায় কত হবে? 1.8 মিটার
cos কত ডিগ্রি হবে 25 ডিগ্রি সিম্পল সো আমরা OF এর মানটা পেয়ে যাব (1.631) ওকে আমাদের লাগবে কি OF না আমাদের লাগবে কিন্তু EF সো EF টা কিভাবে বের করব আমরা আগে থেকে লেখা আছে আমরা OE এর মান জানি OE এর মানটা কত আমাদের OE এর মান 1.3789 এবার আমরা OF এর মানও জানি 1.631 তাহলে যদি দুইটাকে বিয়োগ করে দিই তাহলে তো আমরা কোনো EF পাচ্ছি তাই না সো আমরা লিখি EF সমান সমান কত EF তাহলে EF সমান সমান হচ্ছে কত দেখো আমাদের OF minus OE ওকে সো OF টা কত 1.631 minus OE হচ্ছে 1.3789 এটাকে বিয়োগ করে দিলে আমাদের অঙ্ক হয়ে যাবে (0.252) সো এবার আমরা যদি বের করি যে আমরা জানি পেয়ে গেছি আমরা E কে সমান সমান হাফ mv স্কয়ার হাফ e স্কয়ার প্লাস 2gef হাফ m এর মান কত m এর মান হচ্ছে 1.5 মিলিগ্রাম তাহলে আমাদের কি 10 to the power 6 দিয়ে ভাগ অথবা তুমি লিখতে পারো 1.5 divided by 1000 into 1000 2g এর মান হচ্ছে 9.8 কারণ আদিবেগ শূন্য তাই লিখি নাই আর ef এর মান হচ্ছে 0.2524 সবাই ক্যালকুলেশনটা করে ফেলি আমরা তাহলে এটা আমাদের কি বি পজিশনের জন্য গতিশক্তি আমরা গতিশক্তি পেয়েছি আচ্ছা এখন যদি গতিশক্তি তো না আমাদের এবার কাজ করতে হবে বিভব শক্তিটা তো বিভব শক্তি আগে বলছি আবারও বলি যে নিচের যে অংশটুকু এটা বিভব শক্তির জন্য কাজ করবে সো নিচে রয়েছে কি এফসি এর মানটা যদি আমরা বের করি তাহলে আমরা বিভব শক্তির ম্যাথ ইজিলি করতে পারবো আচ্ছা সো আমরা এটাকে মুছে দিব এবার আমরা বিভব শক্তিটা দেখব আমরা জাস্ট এখানে লিখে রাখি ই কেবি কত তাহলে এবার আমরা বিভব শক্তির জন্য বের করার জন্য সবাই আমার সাথে সাথে ম্যাথ করবো যাতে তোমাদের একই সাথে ম্যাথটা শেষ হয়ে যায় অথবা ভিডিও পজ করে একটু দেখে নিবা ঠিক আছে আচ্ছা এবার আমরা বি পজিশনে যে বিভব শক্তি ই পিবি সমান সমান এমজি কতটুকু এফসি এম কত আমরা জানি 1.5 ডিভাইডেড বাই 1000 ইনটু 1000 ইনটু জি এর মান 9.8 এফসি কি বলছে এফসি এর ভ্যালুটা কত এফসি এর ভ্যালুটা কিভাবে বের করা যায় ভেরি সিম্পল এফসি এর ভ্যালুটা কিভাবে বের করা যায় আমরা জানি ওসি এর ভ্যালু জানি তাই না হ্যাঁ ওসি এর ভ্যালু জানো তুমি ওসি এর ভ্যালু জানো 1.8 রাইট সো আমরা ওসি এর ভ্যালু থেকে যদি ওএফ এর ভ্যালু বের করি এফসি পেয়ে যাব তাহলে এফসি সমান সমান কত ওসি মাইনাস ওএফ তাহলে ওসি টা কত ওসি হচ্ছে 1.8 মাইনাস ওএফ টা কত ওএফ হচ্ছে 1.631 সরি তাহলে 0.169 মিটার সো আমরা এখানে জাস্ট বসাই দিব 0.169 মিটার ওকে সো
এবার আমাদের ম্যাথটা যদি করি 1.5 গুণ 9.8 গুণ 0.69 ভাগ তাহলে হচ্ছে 2.4843 into 10 to the power minus 6. সো আমরা আগে এটা পেয়েছি, এটা তাহলে EB সমান সমান EPB প্লাস EKB। EPB আর EKB, EPB মানে হচ্ছে 2.4843 into 10 to the power minus 6 যোগ 3.711 into 10 to the power minus 6। তাহলে দুইটাকে যোগ করি, 6.19 into 10 to the power minus 6 মিললো আগেরটার সাথে। হ্যাঁ, কিছু দশমিকের উপর কিছু চেঞ্জ আসতে পারে, বাট যেহেতু মানগুলো খুবই ছোট সো একটু চেঞ্জ ম্যাটার করবে না। আচ্ছা, বি পজিশনের পরে আসে লাস্ট সি পজিশন। তো সি পজিশনের জন্য আমরা বের করব, আমরা এখান থেকে শিখলাম কি যে এফসি এর ভ্যালু হচ্ছে 0.16 না, লিখে রাখি আমরা, এখন আমরা লিখে রাখি, দেখি কি হয়। এটা টোটালটা মুছে দিব, ও এফ এর ভ্যালু এবার আমরা শিখবো সি পজিশনের কারণে। দেখো সি পজিশনে যখন চলে আসছে ম্যাটারটা, তো আমাদের উপরের কিন্তু আর উচ্চতা নেই, তাই না? যেহেতু উপরের কিছু উপরেই আছে, উচ্চতা নিচে নেই, তো নিচে যেহেতু নাই তাহলে আমাদের অ্যাজ ইউজুয়াল বিভক্তি কি হবে? শূন্য হবে। তাহলে ইপিসি সমান সমান এমজি ইনটু 0, তাহলে ইপিসি 0। এবার আসলে যদি ইকেসি সমান সমান কত হবে? হাফ এম ভি স্কয়ার। তাহলে হাফ এম ভি স্কয়ার মানে কি জানি আমরা? ভি স্কয়ার মানে জানি আমরা ইউ স্কয়ার প্লাস 2জি। দেখো কতটুকু তো সরণ হইছে গতি শক্তির ফলে, এতটুকু না, সি। সো হাফ এম এর ভ্যালু হচ্ছে কত? আমাদের এম এর ভ্যালু হচ্ছে 1.5 ডিভাইডেড বাই 1000 ইনটু 1000 ইনটু ইউ আদিবেগ শূন্য বাদ, তাহলে হলো 2জি এর ভ্যালু 9.8 আর সিই এর ভ্যালু কিন্তু আমরা আগে পেয়ে আছি 0.4211। তাহলে এটা যদি আমরা হিসাব করি, আসবে 1.1 জুল। সো এবার আমরা যদি ইসি করি, ইকেসি প্লাস ইপিসি, তাহলে আমাদের হয় কত? আমাদের হয় এটা হচ্ছে ইকেসি হচ্ছে 6.19 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6 আর যোগ ইকেসি কত? 0, সুতরাং 6.19 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6 কি জুল। সো আমাদের দেখলাম এ বি ও সি পজিশনে শক্তি দ্বৈততা সূত্র কিন্তু মেনে চলতেছে এত ছোট একটা মানের ক্ষেত্রে, যেখানে আমাদের ভরের মান 1.5 মিলিগ্রাম। ক্লিয়ার? সো এই ক্ষেত্রেও তাহলে আমরা এর আগে শিখলাম আলোক দলে কিভাবে শক্তি দ্বৈততা সূত্র মেনে চলে, এবং সেটাকে আমরা খুব ভালোভাবে শিখেছি ও বুঝতে পেরেছি। এবার আমাদের যে একটা পেন্ডুলামের ক্ষেত্রে কিভাবে কাজ করে সেটাও শিখলাম। পেন্ডুলামের ক্ষেত্রে না অঙ্কটা আসলে কঠিন না, কিন্তু অনেকগুলো হিসাব আছে, তো cos থিটা দিয়ে অনেকগুলো মান বের করতে হয় এবং সেটাকে বসাতে হয়, তার জন্য এই অঙ্কটা বড় হয়, অনেক সময় ভুল করে ফেলে। এরপরে যেটা আসে ক্ষমতা। ক্ষমতা আমরা বাস্তবিক লাইফে ক্ষমতা জানি যে চেয়ারম্যান সাহেব তার এলাকার মধ্যে যে ক্ষমতা বসায় সেটা, বাট ক্ষমতা যদি আমরা ফিজিক্সের ভাষায় বসাই সেটা টোটালি একটা ভিন্ন মানকে ডিফাইন করে। ক্ষমতা হচ্ছে কি, তুমি একক সময়ে কি পরিমাণ কাজ করতে পারো, মানে বলতে পারো তুমি একক সময়ে কয়টা কলা ছিলতে পারো, একক সময়ে কয়টা আম ছিলতে পারো, অথবা একক সময়ে কত মিটার দৌড়াতে পারো, অথবা একক সময়ে কয় কেজি ফল তুলতে পারো। সবকিছু হচ্ছে ক্ষমতা। একটা টাইম থাকবে। কাজ শিখছি, কাজে কোনো টাইম ছিল না, যতক্ষণ মন চায় করছি। ক্ষমতার ক্ষেত্রে টাইম থাকবে, সময়, মানে তুমি 1 সেকেন্ডে কত পারো। আমার মানে দেখো
কাজ সবাই পারে, বা যত তাড়াতাড়ি যে পারে সে তত আগেই যাবে, রাইট? আমাদের পরীক্ষার ক্ষেত্রে যখন অ্যাডমিশন টেস্টে ম্যাথ অনেকেই করতে পারে, বাট শর্ট টাইমে যারা পারে তারাই কিন্তু সাকসেস হয়, তাই না? সো ইফিসিয়েন্সি বা ক্ষমতা বাড়াইতে হবে, সো ক্ষমতা বা পাওয়ার বাড়াইতে হবে। তুমি যদি যত কম সময়ে বেশি করতে পারবা, তুমি বাকিদের থেকে তত আগে থাকতে পারবা। সো এটা হচ্ছে ক্ষমতার বেসিক বা বাস্তবিক লাইফের সাথে তুলনা দিলে। সো ক্ষমতার আরো বিষয়গুলো যেগুলো আছে সেটা হচ্ছে ক্ষমতা কি, তাহলে কোনো কৃতকাজ একক সময় কৃতকাজের পরিমাণকে কি বলা হয়? ক্ষমতা। একক সময়ে কৃত কাজকে ক্ষমতা বলে। এবার আসে ক্ষমতাকে কি দ্বারা প্রকাশ করা হয়? ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করা হয়। ক্ষমতাকে কি? আচ্ছা, কেন পি? কারণ পি মানে পি আসছে পাওয়ার থেকে, ক্ষমতার ইউনিট হচ্ছে পাওয়ার। সো পি মানে কি? পাওয়ার। তো ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করা হয়। এরপর আসে একক। ক্ষমতার একক কি? আচ্ছা, ক্ষমতার একক একদম বেসিকে গেলে আমরা জানি P = W/T, অর্থাৎ কি জানো? কৃত কাজ ডিভাইডেড বাই সময়। কৃত কাজ মানে W এর মানে হচ্ছে জুল, শিখছি একটু আগে। আর সময় মানে কি? সেকেন্ড, তাহলে কত হচ্ছে? জুল পার সেকেন্ড। শেষ। কিন্তু জুল পার সেকেন্ড আমরা বলি না, যেমন আমরা নিউটন মিটারকে আমরা নিউটন মিটারটা রাখি না, সেরকম জুল পার সেকেন্ড না বলে আমরা এটাকে বলা হয় ওয়াট, W দ্বারা প্রকাশ করা হয়। শেষ। এটা হচ্ছে আমাদের ক্ষমতা। ওকে, ক্ষমতা এটা যখন শিখে ফেলছি, এবার কি? এবার আছে মাত্রা। এখন দেখো, এখন আমি এটা বলবো না। মাত্রার ক্ষেত্রে আমরা W/T, W এর মাত্রা কত আমরা এই ভিডিওতে আগে বলেছি। মাত্রা হচ্ছে ml² T ইনভার্স 2। এটা হচ্ছে কার মাত্রা? এটা হচ্ছে কৃতকাজের মাত্রা। এবার যদি সময় দিয়ে ভাগ করি তাহলে নিচেও T, তাহলে হবে কত? ml² T ইনভার্স 3। তাহলে এটা কি? আমাদের ক্ষমতার মাত্রা। সো এটা আমাদের জানা হয়ে গেল। এবার আসে ক্ষমতার সূত্র। ক্ষমতার ভাই বহুত টাইপের সূত্র হইতে পারে। দেখো কি কি সূত্র হইতে পারে ক্ষমতা। মনে করবো যে W/T, দেখো না, ক্ষমতার সূত্র প্রথমে হইতে পারে P = W/T। ওকে, এরপর হইতে পারে MAS/T। কি হবে? W = Fs। আচ্ছা, Fs/T ও হইতে পারে। আচ্ছা, mgh/T ও হইতে পারে। আবার mgl sin θ/T ও হইতে পারে। এটা কিসের ক্ষেত্রে? আনুপাতিক। আবার হাফ k x f² - xi² ও হইতে পারে স্প্রিং এ, হইতে পারে না? আবার ঘূর্ণনের ক্ষেত্রে টাউ মানে ঘূর্ণনের বল, থিটা মানে হচ্ছে ঘূর্ণনের সরণ, টি মানে সময়। সো এরকম বিভিন্ন ভাবে হইতে পারে বাবা। তো ক্ষমতার সূত্র এরকম, মানে যেই কয় ধরনের কৃতকাজ আছে সেই কয় ধরনের সূত্রের জন্য টি দ্বারা ভাগ করলে আমরা ক্ষমতার সূত্রগুলো পাবো। এরপর আছে কর্মদক্ষতার ম্যাথ বা ক্ষমতার ম্যাথগুলো। এই ম্যাথগুলো আমরা এখন শিখবো। এগুলো দিয়ে কর্মদক্ষতা বের করা যায়। কর্মদক্ষতাটা কি? কর্মদক্ষতা হচ্ছে, দেখো, কর্মদক্ষতার বিষয়টা না খুবই আবেগী একটা বিষয়। তুমি ধরো আজকে বললা যে আমি 5 ঘন্টা পড়বো, তো 5 ঘন্টা পড়বো বলছো ঠিকই, তুমি পড়ছো 2 ঘন্টা, তাহলে কি তুমি পুরাটা পড়তে পারছো? না। অর্থাৎ তুমি যা বলছো তার অর্ধেকও পারো নাই, তোমার এফিসিয়েন্সি 40-এর আশেপাশে আছে। অর্থাৎ তুমি যতটুকু তোমার ক্ষমতা দেখাচ্ছ সবাইকে, বলে বেড়াচ্ছ সবাইকে, আর যতটুকু তুমি করতে পারতেছো, দুইটার অনুপাতকেই বলা হয় কর্মদক্ষতা। ঠিক আছে? তো তোমার লিখতে পারো, আমি বলতেছি যে লভ্য কার্যকর ক্ষমতা ও মোট ক্ষমতার অনুপাতকে বলা হয় কর্মদক্ষতা। আবার লভ্য কার্যকর শক্তি আর মোট শক্তির অনুপাতকেও বলা হয় কর্মদক্ষতা। ঠিক আছে? তো কর্মদক্ষতাটা কি? বেসিক্যালি যে আমরা যেটা বলতেছি আর যেটা আমরা করতে পারতেছি। ঠিক আছে না? সো আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে ইঞ্জিনের কর্মদক্ষতা এখনো 70 থেকে 60% এর মধ্যেই আছে, আর আমাদের অপচয়কৃত প্রায় 40% মতো এখনো আছে। তো আমরা বুঝতে পারতেছি কর্মদক্ষতার বিষয়টা কি।
তো আমরা আবারও বলি, লভ্য কার্যকর ক্ষমতা মানে যেটা আমি আসলে শো করতে পারতেছি সবার সামনে, আর হচ্ছে মোট ক্ষমতা যেটা আমাদের আমাদের মানে বলে বেড়ায় যে আমাদের এতটুকু করার এফিসিয়েন্সি রয়েছে। দুইটা অনুপাতকে বলা হয় আমাদের কি কর্মদক্ষতা। ঠিক আছে, তো কর্মদক্ষতার বেসিক সূত্রটা যদি আমি বলি, এটা হচ্ছে কর্মদক্ষতাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে ইটা, এটাকে বলা হয় কি ইটা, বা কিছু ক্ষেত্র বিশেষে এরকম ভাবে মিউ দ্বারা প্রকাশ করে থাকে। আমি পার্সোনালি ইটাকে প্রেফার করব। আর এটা হচ্ছে পি ডিভাইডেড বাই পি ড্যাশ ডিভাইডেড বাই পি ইনটু 100। ঠিক আছে, পি ড্যাশটা হচ্ছে আমাদের লভ্য কার্যকর ক্ষমতা, পি হচ্ছে আমাদের মোট ক্ষমতা। আরেকটা বিষয় যেটা জানাই উচিত সেটা হচ্ছে হর্স পাওয়ারের সাথে সম্পর্ক। 1 হর্স পাওয়ার, এটা এমসিকিউতে আসে, 1 হর্স পাওয়ার সমান সমান 746, কত 746 ওয়াট। এটি আমাদের কর্মদক্ষতার বেসিক সবটুকু জানা উচিত। আচ্ছা, এরপরে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি আমাদের এই সিলিন্ডার কোয়ার ম্যাথগুলো, সিলিন্ডারের ম্যাথগুলো। আচ্ছা দেখো, এখন আমাদের কোয়ার ম্যাথটা সলভ করতে হবে। তো কোয়ার ম্যাথে এখানে যদি আমরা দেখি, দেখো এখানে আমাদের ক্লু কি কি দেওয়া আছে। আর সবচেয়ে বেশি যেটা অবজার্ভ করতে হবে বিষয়টা সেটা হচ্ছে কি আমাদের এটা ভরা। ঠিক আছে, ভরা। তো এবার ক্ষমতার ক্ষেত্রে আমাদের কি লাগবে, আমাদের লাগবে কৃতকাজ mgh লাগবে, আর কি লাগবে সময় লাগবে। সময় মানে কি টি, টাইম দিয়ে দেওয়া আছে 6 আওয়ার্স, তো সময় নিয়ে প্যারা নাই। আর এই যে উচ্চতা 150 মিটার দেওয়া আছে। ঠিক আছে, আর ব্যাসার্ধ আমি বলে দিয়েছি কত 0.8 মিটার। তাহলে ক্ষমতা কত থাকবে পানি শূন্য করতে। তো এটা যদি আমরা বের করি তাহলে আমরা জানি কি P mgh ডিভাইডেড বাই টি, আমি h ড্যাশ দিলাম। আচ্ছা একটা কিছু দেখো তো, আমার হাতের দিক তাকাও। ওকে, সো এটা হাতের দিক তাকাইলে দেখো আমাদের যে মার্কারটা যদি আমি মাঝখানে রাখি এটা কি পড়বে? দেখো এটা কি পড়ছে? কিন্তু পড়তেছে না। কারণ কি দেখো মাঝখানে রাখছি, পড়তেছে না। বাট আমি যদি এখানে রাখি দেখো পড়ে গেল। কেন পড়ছে? কারণ কি এর যে ভর কেন্দ্রটা, যে কোনো বস্তুর ভর কেন্দ্রটা তার মাঝখানে বিদ্যমান থাকে। তো এর যে ভর কেন্দ্রটা ঠিক মাঝখান বরাবর রয়েছে। সো আমাদের যখন আমাদের ভর কেন্দ্রটা মাঝখানে, তো আমরা এখানে ওই জিনিসটা দেখতে পাবো। দেখো আমাদের টোটাল পানি এতটুকু রয়েছে, বাট আসলে সমস্ত পানির ভরটা কিন্তু আমরা ধরতে পারি সেন্টারে কেন্দ্রীভূতভাবে রয়েছে। তো আমাদের h ড্যাশ সমান সমান h ডিভাইডেড বাই 2, তাহলে হচ্ছে কত 150 ডিভাইডেড বাই 2, তাহলে হচ্ছে 75 মিটার, তাই না? গুড। আচ্ছা আর তো আমি বলে দিছি। আচ্ছা এবার আমাদের দেখো তো আরেকটা জিনিসের অভাব আছে। h ড্যাশ জানি, t এর মানও জানি, আরেকটা কি জানি না, আমি ভর জানি না। m মানে কি জানি? m মানে জানি রো ভি, তাই না? আমরা মনে হয় 19 এর পঞ্চম অধ্যায়ে পড়েছিলাম। m হচ্ছে রো ভি। রোটা কি? রো হচ্ছে ঘনত্ব। এখন পানি, এটা পানির ঘনত্ব কত? পানির ঘনত্ব হচ্ছে 1000। তাহলে আমি এখানে দেব 1000। ভি মানে হলো আয়তন। আচ্ছা বাবা এটা কি? এটা হচ্ছে একটা সিলিন্ডার। সিলিন্ডারের ক্ষেত্রে আমাদের আয়তনের সূত্র কি? 4/3 পাই আর কিউব, তাই না? তো আর এর মান জানি 0.8। ঠিক আছে, ও না দাঁড়াও এক কথা। ওকে, তো পাই আর স্কয়ার h, আর এর মান জানি 0.8, h এর মান জানি 150। বসাই দিলে আমাদের আয়তন পেয়ে গেলাম পাই আর স্কয়ার h। তাহলে 1000 গুণ পাই, আর এর মান 0.8 হোল স্কয়ার, আর h এর মান কত 150। তাহলে এই টোটালটা যদি গুণ করে আমাদের কি হলো? ভর কি আমার আধারে দেওয়ার দরকার আছে? না, তাহলে আমরা বের করে ফেলি। তাহলে হচ্ছে কত 301,592.89। তো এটা আমাদের কি কেজি। ঠিক আছে, এটা হচ্ছে ভর। তাহলে m এর মান বসাই 301,592.89, g এর মান হচ্ছে 9.8, h এর মান হচ্ছে h ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে 75, আর t বলছি কত 6 আওয়ার্স। তাহলে 6 ইনটু কত 3600 সেকেন্ডে আমরা কনভার্ট করলাম। এবার জাস্ট আমরা গুণ করে দিব, শেষ হবে। তাহলে হচ্ছে কত 10262.536 ওয়াট ভাগ 746, তাহলে হবে 13.75 হর্স পাওয়ার। তো বুঝতে পারলাম যে আমাদের এই যে মোটরটা, এই মোটরের হর্স পাওয়ার কত? এটা হচ্ছে 13.75 হর্স পাওয়ার, অথবা 10,262.536 ওয়াট।
তাহলে এই ম্যাথটা আমাদের শেষ। আচ্ছা নেক্সট ম্যাথে দেখো, এই নেক্সট ম্যাথ এই ম্যাথ আর আগের ম্যাথ দেখো সেম ম্যাথটা, কিন্তু একটা পার্থক্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আগের ম্যাথে আমাদের এই যে সিলিন্ডারটা ছিল পুরোপুরি ভরা ছিল, পূর্ণ ছিল, কিন্তু পরের সিলিন্ডারটা দেখি এটা কিন্তু পুরোপুরি ভরা নেই, এটা অর্ধেক খালি আছে, অর্ধেক নাকি 20 মিটার খালি আছে, উপরে 20 মিটার এটা অপূর্ণ। তো এর জন্য কিন্তু আমাদের ম্যাথের যে সিস্টেমটা এটা অনেকটা চেঞ্জ হবে। আমাদের সময় দেওয়া আছে 4 ঘন্টা, তা দেখে আমাদের ম্যাথটা কিভাবে করা যায়। দেখো এখানে গতে কি বলা হয়েছে যে পাম্পটির ক্ষমতা নির্ণয় করো। তো আমরা P জানি কি mgh' t, এটা আমরা আগে থেকে জানি, ঠিক আছে। এবার m এর মান দেওয়া নাই আগের মতো অ্যাজ ইউজুয়াল, আর দেওয়া নাই কি h এর মানও দেওয়া নাই। আচ্ছা h এর মান দেওয়া আছে যেটা, আসলে এটাকে একটু আমাদের মডিফাই করে ওকে বসাতে হবে, সেটা আমরা এখন দেখব, ঠিক আছে। m আমরা জানি rho v, তাই না। আচ্ছা দেখো পানি কতটুকু আছে 130, তাহলে আমাদের অঙ্ক করতে হবে কতটুকু 130 এ, ঠিক আছে। তো আমরা v সমান সমান কি জানি পাই r স্কয়ার h, ঠিক আছে। তো পাই r এর ভ্যালুটা কত, r এর ভ্যালু হচ্ছে 0.8, ঠিক আছে, 0.8 হোল স্কয়ার। আর h কত 130 মিটার পানি আছে, তো h এর ভ্যালু বসাবো 130। তো এইটা যদি আমি এখানে বসাই দিব, এখন দেখো এটা তো পানি, তাই না, পানির ক্ষেত্রে আমাদের ঘনত্ব কত 1000, তো আমি এখানে 1000 বসাই, আর এটা কত পাই 0.8 হোল স্কয়ার ইনটু 130। দেখা যাচ্ছে কি, হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে হচ্ছে কত 261,380.5 কেজি, বুঝলাম। m এর ভ্যালু পেয়ে গেছি, এমনি আর প্যারা নেই। এবার প্যারাটা কোথায় আছে h, এখানে আমাদের h ড্যাশের মানটা একটু ক্রিয়েটিভ ভাবে বের করতে হবে। আচ্ছা h ড্যাশ দেখো, এবার ভর কেন্দ্রটা অবশ্যই এর মাঝখানে নেমে যাবে, সো এখানে হবে 130/2, বাট দেখো এতটুকু কিন্তু পাইপ ফাঁকা রয়েছে, তো এখানে 20 মিটার এক্সট্রা রয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা বসাবো 20, উপরে যতটুকু ফাঁকা আছে আমরা অতটুকু বসাবো, এখানে 20 প্লাস h/2, তাহলে 20 প্লাস h টা কত 130/2, তাহলে কত 20 যোগ 65, তাহলে হচ্ছে 85। তো 85 টাকে যদি আমরা এখানে বসাই, আমরা জানি m এর ভ্যালু 261,380.5 ইনটু g এর মান হচ্ছে 9.8 আর h এর মান হচ্ছে 85, t এর মান কত 4 আওয়ার্স, 4 ইনটু কত 3600, শেষ। আমাদের তাহলে ক্ষমতার মান চলে আসবে। তাহলে হচ্ছে কত 15120.13 কি ওয়াট। ভেরি গুড। সো এবার আমরা যদি এটাকে 746 দ্বারা ভাগ করি, তাহলে হয় 20.26 হর্স পাওয়ার। ওকে, তো এটা আমরা পারলাম, বুঝলাম। এবার বলছে কুয়ার পানি অর্ধেক করতে যে প্রথম অর্ধেক করতে যে সময় লাগবে, বাকি অর্ধেক শূন্য করতে ঠিক একই সময় লাগবে কি। এটা একটু চিত্র দিয়ে আমি বোঝাই। কুয়ার পানিকে অর্ধেক করতে চাচ্ছ তুমি নাকি, তাই না। তাহলে কুয়ার পানি অর্ধেক করলে, কুয়াটা যদি এমন হয় এতটুকু রয়েছে, তুমি অর্ধেক করলে আমি ধরেই নিতে পারি তুমি পানিটা এই পর্যন্ত দেবে, ঠিক না। এতটুকু তুমি পানিটা নিতে চাচ্ছ, তাই না, প্রথমে। সো তোমার আগে ছিল 130 টোটালটা, তুমি 130 থেকে আসবা কোন জায়গা অর্ধেক, মানে 130 থেকে আসবা 65, তাই না। এখানে আছে কত, এখানে আছে 20, আর তুমি চাচ্ছ 130 থেকে 65 0, তুমি চাচ্ছ এই অর্ধেকের মধ্যে কাজ করতে, ঠিক আছে। সো এই অর্ধেকে যখন তুমি কাজটা করতে চাচ্ছ, তুমি দেখো এইটা একটা এইটা একটা। আচ্ছা আমরা দেখি এবার, দেখো আমাদের যে এইচটা কত 130 থেকে 65, তার মানে কত মিটার 65 মিটার, ঠিক আছে।
তাহলে আমরা এই জায়গায় লিখি যে h ড্যাশ 130 থেকে 65 130 থেকে বিয়োগ 65 তাহলে থাকবে 65। আগে আমাদের উপরে আছে 20 মিটার ফাঁকা যোগ 130 মাইনাস 65 ডিভাইডেড বাই 2, কারণ আমরা একটুক জাস্ট পূর্ণ করতেছি, তাহলে একটুকের ভর কিন্তু আবার এর মাঝখানে না, তাহলে তাই 2 দিয়ে ভাগ। বুঝতে পারছি তো, কারণ এতটুকুর ভর কিন্তু আমার মাঝখানে, তাই দিছি 2 দিয়ে ভাগ, নরমাল। আচ্ছা, তো এবার আমরা এটা যদি হিসাব করি, তাহলে হয় কত 52.5 মিটার। তো আমরা জাস্ট এখানে এটা এখানে বসাই দিব। সো আমাদের প্রথম অর্ধেকে p mgh ডিভাইডেড বাই 3। আচ্ছা, m এর ভ্যালু কত দেখো, আগে আমাদের যে ভরটা আমরা বের করি, পাই r স্কয়ার h। পাই জানি, r এর মান 0.8 হোল স্কয়ার, আর h কত, h একটু না 130 মাইনাস 65। তাহলে হয় কত 1 সরি m এর নেট v এর ভলিউম, ঠিক না, এটা হচ্ছে। আচ্ছা, তারপরে এবার রো ইজ ইকুয়ালস টু কি mv, m কত, m m ইজ ইকুয়ালস টু রো v, রো কত 1000, v কত 130.690, তাহলে হচ্ছে কত 130.69025 কেজি, তাই না? সো এবার আমরা সেখানে বসাবো p m এর মান 130.690.25, g এর মান 9.8, h এর মান কত, h এর মান হচ্ছে 52.5, আর t এর মান হচ্ছে আমরা বের করব। আর এক সেকেন্ড, আমাদের ক্ষমতার মান আমাদের আগের যে ম্যাথে সেখানে এসেছে। এখানে আমাদের যে ক্ষমতা এটা দেওয়া আছে, আমরা যেহেতু আগের গতেই পেয়েছি, তোমরা একটু দেখে নিবা। সো ক্ষমতার মানটা যদি আমি এখানে বসাই, আর এখানে যদি আমরা টি দিয়ে দিই, তাহলে অটোমেটিকলি আমাদের ম্যাথটা মিলে যাবে। p এর মান দুইটা কি করি, ফোর ফোর 47.06, এটা কি আমাদের সেকেন্ড, বাট আমরা এটাকে 3600 তে ভাগ করে দিব, তাহলে 1.23 আওয়ার গেল। এটা হলো প্রথম অর্ধেক শূন্য করার জন্য যে সময়টা। এবার দেখো আমি এখানে দেখাই, তো তোমার এখন কিন্তু পানি এই জায়গা নাই, প্রথম অর্ধেকে তুমি খালি করে ফেলেছো। তো এবার হইছে এই জায়গা, পানি আছে এই জায়গা, তার ফাঁকা একটু, তাহলে আগে এতটুক যখন তুমি খালি করছো, তাহলে খালি কতটুকু হইছে 65 হইছে। এখান থেকে এটা হচ্ছে এখান থেকে এটা হচ্ছে 65, এখান থেকে এটা হচ্ছে কত 20 65, উপরে ফাঁকা কত এখন 85 ফাঁকা। সো এখানে আছে কত, আবার নিচে আছে 65, সো এরও মাঝখানে তাহলে আবার কত 65 ভাগ 2। তো এবার আমাদের এইচ কত হবে, ধরো এখানে টাইমটা 1 পয়েন্ট কি আসলো, t1 টা কত আসছে, t1 টা আসছে কত 1.23 আওয়ার, ঠিক আছে। এবার নিচের টুকের টাইম দেখি, দেখো আমাদের যে ওয়েটটা, আমাদের যে কেজি যে ভর, দেখো প্রথম অর্ধেকের ভরও যা ছিল পরের অর্ধেকের ভরটা তো সেমই থাকবে, তাই না। সো ভরটা আমরা লিখে রাখি m = 130.1306.90, ঠিক আছে। না আছে না, এটা কত আসছে 130.690 কেজি, হ্যাঁ এটা আমাদের আসছে ভর। তো ভর যেহেতু প্রথম অর্ধেকেরও ভর যা, পরের অর্ধেকের ভরটা আলটিমেট সেম থাকবে, সো এটা করতেছে না। বাট চেঞ্জ হবে কোথায়, চেঞ্জ হবে হচ্ছে হাইটে। তো হাইট h প্রাইম হচ্ছে, এবার দেখো 20
উপরের আগে যেটা ছিল, নতুন করে খালি করছো 65, এবার আছে 65, এর মাঝখানে আসলে 65 ডিভাইডেড বাই কত 2, শেষ। তাহলে এটা আমাদের এইচ। তাহলে হচ্ছে 117.5 মিটার। এটা আমি বসাবো P is equals to mgh dash divided by t, t সমান সমান mgh dash divided by p, m এর ভ্যালু জানি 130690, g এর ভ্যালু 9.8, h dash 117.5, p এর ভ্যালু 15120.1। তাহলে দেখি আমরা 9.8 117.5 ভাগ 15120.13 কত হচ্ছে 9952.926, তাহলে ভাগ 36 কত হচ্ছে 2.76 আওয়ার। তুমি বুঝতে পারতেছো, আগে প্রথম অর্ধেক আমাদের জাস্ট 1.23 আওয়ারে হয়ে গিয়েছিল, কিন্তু পরেরটা আমার 2.76, তার মানে অর্ধেকের বেশি সময় লাগতেছে। কারণ কি জানো, এতটুকু যখন ফাঁকা হয়েছে ওটা এতটুকু টানতে হচ্ছে, তাই না? আলটিমেটলি যখন এতটুকু টানতে হচ্ছে তার মোট যে কষ্টটা এটা আগে থেকে বেড়ে গিয়েছে। এবার দেখো আমি বলছিলাম টোটাল সময় লাগে 4 ঘন্টা। আচ্ছা এখানে লাগছে 2.76, এখানে লাগছে কত 1.23 বা 24 একই প্রায়। তো দুইটাকে যোগ করলে দেখো সেই কিন্তু সময় 4 ঘন্টায় লাগতেছে। তো তাহলে আমি বুঝতে পারতেছি যে প্রথম অর্ধেকে যে সময় লাগছিল তার অনেক বেশিটা সময় আমার শেষের অর্ধেকে লাগতেছে। তো এই মাধ্যমে আমরা আমাদের এই যে আমাদের যে কাজ ক্ষমতা শক্তির যাবতীয় যত ম্যাথ এবং যেগুলো আমাদের দরকার হবে প্রাথমিকভাবে এই অধ্যায়টাকে বেসিক সহ জানতে, সেটা কিন্তু আমরা দেখিয়ে ফেলেছি। সো আশা করি তোমরা যদি এইসব ম্যাথগুলো করো ওইরকম মেজর কোনো প্রবলেম হবে না। সব ম্যাথ আমরা ধরতে পারিও নাই, কারণ আমাদের সময় স্বল্পতার কারণে। আর সব পুরো অধ্যায়ের একসাথে এক ভিডিওতে সব ম্যাথ একভাবে দেওয়া সম্ভবও না। বাট আমরা আমাদের যেগুলো অ্যানালাইসিস, আমাদের টিমের অ্যানালাইসিসের মাধ্যমে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং যেগুলো না জানলেই নয় বলে মনে হয়েছে, আমরা সেগুলোই তোমাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করেছি। ঠিক আছে? সো যদি আমরা এই কয়টা ম্যাথ বেসিক ভাবে বুঝতে পারি এবং কিভাবে করতে হবে এটা জানতে পারি, তাহলে মনে করি যে আরো ক্রিটিক্যাল মেকানিজমের ম্যাথগুলো এইসব বেসিক দিয়ে করা সম্ভব হতে পারে। ঠিক আছে? সো আজকে আমি রাহাত ভাইয়া তোমাদের সাথে কাজ ক্ষমতা শক্তি পুরোটা দেখলাম। আশা করি সামনে আরো ক্লাসে আমাদের দেখা হবে। সো আজকের জন্য খোদা হাফেজ।